এসএসসি 26 ব্যাচের তোমরা যারা আছো, আজকে তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের সবথেকে গুরুত্বপূর্ণ এবং তুমি বলতে পারো এটা কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। সেটা কি বলো তো? বীজগাণিতিক রাশি। এবং আমি জানি এই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা তোমাদের স্টুডেন্টদের কাছে একটা অনেক বড় ভয়ের বিষয়, তাই না? সো আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারটা এবং এমনভাবে আলোচনা করব যে এই চ্যাপ্টারটা তোমার কাছে একবারে পানির মতো সহজ হবে। এবং এই চ্যাপ্টারে আসলে এত বেশি কনসেপ্ট আছে, তো তোমার আসলে সব কনসেপ্ট তো আসলে ভাইয়া জানার দরকার নেই, তাই না? যেই জিনিসগুলো তোমার বারবার করে এক্সামে আসছে, বোর্ড এক্সামে আসছে স্পেশালি, সেই জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং ওইগুলোই তোমাকে জানতে হবে। এবং এই ক্লাসটাকে আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই না? খুবই সময় তোমাদের হাতে কম, একেবারেই সময় কম। সো সেই জায়গা থেকে এত শর্ট টাইমের মধ্যে আমরা কিভাবে এই চ্যাপ্টারটা থেকে ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারি, তার জন্য আগে তো নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে, তাই না? সো বেসিক জিনিসটাকে আমরা খুব ইজিলি সহজ ওয়েতে কিভাবে ক্লিয়ার করা যায় সেই চেষ্টাটা আমরা এই ক্লাসে করবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে, আশা করছি তোমাদের এই যে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের যে ভয়টা, এটা ইনশাআল্লাহ একেবারেই চলে যাবে এবং এখান থেকে যত ক্রিয়েটিভ কোশ্চেনই আসুক না কেন ভাইয়া, তুমি সব ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। আজকের বেসিকটা যদি তুমি ভালো করে দেখো এবং তোমার এমসিকিউ কোশ্চেনও তোমার একেবারেই কমন থাকবে। সো ওয়াই নট, লেটস স্টার্ট। এই বেসিক ক্লাসটাতে আমি বেসিক্যালি তোমাদের জন্য এই অংশগুলোই রেখেছি যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং মোটামুটি এগুলো জানলে তুমি এখান থেকে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে পারবে, কমন পাবে। ওকে, দেখো ভাইয়া, প্রথমে হচ্ছে বহুপদীর কনসেপ্ট আমরা জানবো, তারপরে আমরা বিশেষ 3 প্রকারের রাশি এটা নিয়ে একটু আলোচনা করব আমরা, এবং এই যে উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যের যে ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তোমার যেমন এমসিকিউ আমি পাশে তো লিখিয়ে রাখছি এমসিকিউ, এরপরে আমি আসলে বলি এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেনও আসবে। সো এই জিনিসটাকে তোমাদের এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা একটু দেখি। এখানে আমি প্রথম হেডিং লিখে রেখেছি কি ভাইয়া, যে তোমাদের সাথে আমি আলোচনা করবো একটু বহুপদী নিয়ে। ওকে, এবং এটা থেকে এমসিকিউ কোশ্চেন তুমি এটা লিখে রাখো 100% দিয়ে, যে তোমার এখান থেকে ভাইয়া এমসিকিউ আসবেই আসবেই আসবেই। এটা আমি তোমার টেস্ট পরীক্ষার কথাই শুধু বলছি না, এখান থেকে এমসিকিউ তো তুমি কোশ্চেন পাবা। সো এটাকে অবশ্যই তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন ভাইয়া এই বহুপদী বুঝতে গেলে আমি তোমাদের সাথে একটু রাশি নিয়ে একটু কথা বলতে চাই। রাশি, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে রাশি জিনিসটা কি? আচ্ছা, এই রাশি জিনিসটা হওয়ার জন্য কিছু ম্যাটেরিয়াল লাগবে, র ম্যাটেরিয়াল। যেমন ধরো তুমি আসলে কোনো কিছু একটা তৈরি করতে চাও, ধরো আমি তোমাদেরকে বলি, যারা আপুরা তোমরা আছো, ধরো তোমরা একটা চা বানাবা, তাই না? ওরা খুব ভালো বুঝে ব্যাপারটা। আচ্ছা, চা বানাইতে গেলে ভাইয়া তোমার কি কি লাগবে বলো তো? এই যে তোমার হচ্ছে হাঁড়ি পাতিল লাগবে, পানি লাগবে, তাই না? চা পাতা লাগবে, তাই তো? চিনি লাগবে। এই যে ম্যাটেরিয়ালগুলা, যেগুলা ছাড়া তুমি কি করতে পারবে না ভাইয়া? চা বানাইতে পারবে না। সো এই ম্যাটেরিয়ালগুলো রেডি করার পরেই তো তুমি আসলে চা বানানোর একটা প্রস্তুতি নিবা, তাই না? সো এই রাশি হতে হলে আমাদের এরকম কিছু র ম্যাটেরিয়াল লাগবে। কি কি সেটা দেখো। এই রাশি হতে হলে আমাদেরকে একটু চলক লাগে, আমাদের কিছু চলক আসলে দরকার। একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে, ব্যাপার না। আমাদের এখানে ভাইয়া চলকের সাথে থাকে আমাদের হচ্ছে সহগ। ওকে, এরপর এখানে ভাইয়া ধ্রুব পদ থাকতে পারে। হ্যাঁ, ধ্রুব পদ থাকতে পারে। তো এদের মধ্যে এক বা একাধিক ম্যাটেরিয়াল নিয়ে তোমার আসলে রাশি তৈরি হইতে পারে। মানে এদের যে 3 জনই সবসময় থাকবে বিষয়টা এমন না। এদের মধ্যে 1 জন 2 জন থাকতে পারে, 3 জনও থাকতে পারে। সো এদের মধ্যে যে কাউকে নিয়ে একটা রাশি তৈরি হতে পারে। এবং এই যে এদের 3 জনের সমন্বয়ে যে রাশিটা তৈরি হবে, সেটা আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কিছু সাইন আছে। সাইনগুলো কি কি বলতো? যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, এদের সমন্বয়ে এই 3টাকে ব্যবহার করেই আসলে রাশি তৈরি হয়। এবং তোমাকে আরো সহজভাবে বলি, তুমি এই যে ম্যাথে এই যে যত সমীকরণ নিয়ে আসলে তুমি পড়ালেখা করো, হ্যাঁ, এই সবগুলোই ভাই আসলে তোমার কিন্তু কি এই বীজগাণিতিক রাশির মধ্যে পড়বে। বীজগাণিতিক রাশি। হ্যাঁ, ওকে, একটা উদাহরণ তোমাদেরকে আমি দিই। ধরো এই যে x² - 5x + 6, তুমি ভাইয়া বলতে পারো এটা একটা কি বীজগাণিতিক রাশি। সমীকরণে পরে আসবো আমরা, সমস্যা নেই, আগে রাশি জিনিসটা আগে তুমি আগে বুঝো। এটাকে আমরা বলবো কি একটা রাশি। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, চলক কি কি আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ x চলক, এই যে x চলক। চলকের সাথে আমাকে বলো এখানে x² এর সাথে এখানে সহগ কত? তুমি বলবা এখানে সহগ হচ্ছে 1। হ্যাঁ, আচ্ছা এখানে সহগ কত ভাইয়া? এই যে দেখো, এই জায়গাতেও পোলাপান কিন্তু ভুল করে। ওরা যদি আমি সহগ জিজ্ঞেস করি, তুমি বলো তো x এর সহগ কত? অনেকেই বলে 5। আচ্ছা, এখানে কি সহগ কি 5? যারা তোমরা ভালো বুঝো তারা অলরেডি ধরে ফেলছো, এটা কিন্তু সহগ শুধু 5 বললে হবে না, -5 বলতে হবে, কারণ এই মাইনাস হচ্ছে ডেঞ্জারাস জিনিস। এ থাকলে এর ভাই তোমার গুরুত্ব দিতে হবে। ওকে, গুরুত্ব না দিলে কি করবে? লন্ডভন্ড, মানে তোমার অ্যান্সার ভুল। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আর এই যে 6, এখানে কি কোনো আসলে তোমার চলক আছে? চলক নাই, তার মানে এটা হচ্ছে তোমার ধ্রুবপদ। হ্যাঁ,
আচ্ছা এখানে চলক নাই কথাটার মানে কি ভাবে বলো তো, এখানে আমি যদি যেহেতু এটা এক্স চলকের বহুপদী, সো আমি এখানে একটা চলক চিন্তা করতে পারি এক্স টু দি পাওয়ার, তাহলে আমার 0 বলতে হবে, কারণ তোমরা জানো সামথিং টু দি পাওয়ার 0, সামথিং ধরো এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এটা 1। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এর ভ্যালুটাকে কি হওয়া যাবে না ভাইয়া, 0 শুধু হওয়া যাবে না। তাহলে এই তো ব্যাপার। সো এই যে জিনিসটা এখানে আসলে চলক নাই ঠিকই, বাট আমি চাইলে এক্স টু দি পাওয়ার 0 বলতে পারি, এবং কেন বললাম এটা একটু পরে তোমাদের কাজে লাগবে। ওকে, আশা করছি রাশি জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে সর্বশেষ সর্বসাকুল্য একটা কথা বলি, সেটা হচ্ছে কি, তোমাদের ম্যাথ বইয়ে যত প্রকারের তোমরা কি পাবা, এই বীজগাণিতিক যেখানে তোমার হচ্ছে কি চলক সহগ ধ্রুবপদ সম্বলিত কোনো কিছু দেখবা, সেটাকেই তুমি বলবা কি রাশি। কথা বুঝছো? আশা করছি এখানে কোনো প্রবলেম থাকার কথা না। এবার আসো, এই যে বহুপদী ওয়ার্ডটা ভাইয়া, এই বহুপদী ওয়ার্ড নিয়ে বহুত ঝামেলা আছে, এখানে মার প্যাচ আছে কিছু। হ্যাঁ আচ্ছা, বহুপদী ওয়ার্ডটা দিয়ে এর লিটারাল মিনিংটা আসলে কেমন বলো তো, এর মানেটা আমরা আসলে কেমন ভাবে বুঝছি? এর মানেটা আমাকে আসলে বলছে যে বহুপদী মানে কি, বহু পদ বলতেছে, তাই না? এখানে কি বলতেছে ভাইয়া, বহুপদী কথাটার মানে এরকম কিছু বোঝাচ্ছে যে বহু পদ, যেখানে অনেকগুলো পদ থাকবে। হ্যাঁ আচ্ছা, তোমাকে আমি যদি বলি এখানে কয়টা পদ আছে, তুমি আমারে বলো তো। তুমি বলবা ভাইয়া এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। আচ্ছা পদকে কিভাবে আলাদা করবো বলো তো? এই যে যোগ বিয়োগ যে চিহ্নগুলো আছে না ভাইয়া, এইগুলো দিয়েই বেসিক্যালি কিন্তু আমরা পদকে আলাদা করি। হ্যাঁ যারা তোমরা জানো না এটা একটু জেনে রাখো, এই প্লাস মাইনাস গুলো দিয়েই আমরা মূলত পদকে একটু আলাদা করে ফেলি। তাহলে এখানে 3টা পদ আছে। ওকে, তাহলে এই যে বহু পদ, তুমি মনে করছো যে এই বহুপদী ওয়ার্ডটার মানে মনে হচ্ছে যে এখানে যে বীজগাণিতিক রাশিগুলোকে আমি বহুপদী বলবো, সেখানে মনে হয় অনেকগুলো পদ থাকবে, বাট ব্যাপারটা মোটেও এমন নয়। কি বললাম? ব্যাপারটা মোটেও এমন নয়। তাহলে এই কনসেপ্টটা তোমাকে একটু ঠিক করতে হবে। দেখো জাস্ট এক মিনিটের মধ্যে তুমি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করো, এবং তোমার এই রিলেটেড কোনো এমসিকিউ কোশ্চেন আসলে কখনো ভুল হবে না, গ্যারান্টি দিচ্ছি তোমাকে। দেখো শুধু একটু মনোযোগ দাও এখানে। এই বহুপদীর যে কনসেপ্ট, মেইন কনসেপ্টটা তোমাকে বলছে কি, যে বীজগাণিতিক রাশিটাকে তোমার বহুপদী আইডেন্টিফাই করতে হবে, সেই রাশিটা তোমার আসলে বহুপদী হবে কিনা সেটা নির্ভর করবে চলকের উপরে পাওয়ার, পজিটিভ নাকি নেগেটিভ নাকি এই কন্ডিশনের উপরে। তাহলে এই চলকের উপরে পাওয়ারটা কি, এটার উপরে বেস করে তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে যে সে বহুপদী হবে কিনা। তাহলে দেখো এখানে বলছি চলকের উপর কি বলতেছে, এখানে খেয়াল করো, তুমি কোনো একটা রাশিকে বহুপদী বলবা কিনা সেটার মেইন পয়েন্টটাই হচ্ছে এটা, যে চলকের উপরে ঘাত বলো তুমি, বা তুমি ভাইয়া পাওয়ার বলো বা এক্সপোনেন্ট বলো, তুমি যেটাই বলো, পাওয়ার হবে সর্বদা, তোমার বইয়ে বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা জিনিসটা কি ভাইয়া বলো তো? তোমরা এটা অলরেডি জানো, এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1-এ তোমাদের কিন্তু বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে। যদিও তোমাদের সিলেবাসে যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট তোমাদের নাই, বাট যারা তোমরা ক্লাস 9-এর স্টুডেন্ট, মানে এবার 9 থেকে 10-এ উঠবা, ডিসেম্বরে বা নভেম্বরে তোমাদের হচ্ছে যে ফাইনাল পরীক্ষাটা হবে, এরপরে তোমরা যারা 10-এ উঠবা তোমাদের মনে হয় চ্যাপ্টার 1 অনেকেরই আছে। সো সেই জায়গা থেকে চ্যাপ্টার 1-এর যে কনসেপ্ট বাস্তব সংখ্যা থেকে এই অঋণাত্মক পূর্ণ সংখ্যার একটা কনসেপ্ট পাওয়া যায়। হ্যাঁ এই অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। ওকে, শূন্য সহ সকল যে ধনাত্মক সংখ্যা। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই পূর্ণ সংখ্যা দিয়ে কি বুঝছো বলো তো ভাইয়া? এটা মানে তুমি মনে রাখো এটা হচ্ছে গোটা ডিজিট। হ্যাঁ তার মানে একটা পুরো ডিজিটকেই আমি বলবো কিন্তু পূর্ণ সংখ্যা। হ্যাঁ তাহলে এই পূর্ণ সংখ্যাটা কেমন হবে ভাইয়া? অঋণাত্মক, মানে এরা ঋণাত্মক হবে না। তাহলে শূন্য সহ সকল ধরনের, সকল যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সকল কিছু মিলেই কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে আচ্ছা তোমাকে এই জিনিসটাকে আমি আরেকটু সহজ করে দিব। সেটা কি ভাইয়া? এই অঋণাত্মক পূর্ণ সংখ্যা জিনিসটা তোমার যদি মনে রাখা কষ্ট হয়, তাহলে তুমি শুধু মনে রাখবা ধনাত্মক। কি মনে রাখবা? ধনাত্মক সংখ্যা। এটা কিভাবে, এটা একটু পরেই তুমি বুঝছো, একটু পরে তুমি এটা বুঝতে পারবা কিভাবে এটা, মানে ধনাত্মকটা দিয়ে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা একটু পরে তোমাকে আমি দেখাচ্ছি। তাহলে খেয়াল করো, তাহলে চলকের উপরে পাওয়ারটা কি হবে ভাইয়া? চলকের উপরে ঘাত বা পাওয়ার সর্বদা, তাহলে তুমি একটা কাজ করো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা না পড়ে তুমি সবসময় মনে রাখো এখন ধনাত্মক সংখ্যাটা হবে। তাহলে ঘাতটা সবসময় কি হবে ভাইয়া? পজিটিভ হইতে হবে, পজিটিভ, বারবার করে বলছি পজিটিভ। এবার আসো একটা উদাহরণ তোমার আমি দিই। দেখো এই বহুপদীর যে তোমাদের মানে নর্মাল কনসেপ্ট, সেই হিসেবে যেহেতু তোমার কাছে মনে হয় যেখানে কি অনেকগুলো পদ মনে হয় থাকবে, তাই না? এবং ব্যাপারটা আমি বললাম যে এটাই সব থেকে বড় ভুল কনসেপ্ট। হ্যাঁ যে এই বহুপদী মানে কখনোই অনেকগুলো পদের সমাহার, ব্যাপারটা এমন নয়। দেখো এই এক্স, তুমি আমাকে বলো এইটা বহুপদী হবে কি না অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন, এই শর্ত অনুযায়ী। আমি বলছি কি চলকের ঘাত সর্বদা পজিটিভ,
তুমি আমাকে বলো ভাইয়া এইখানে আসলে পাওয়ার কত তোমার, এখানে পাওয়ার 1 না, তাহলে এই 1 আমাকে বলো তো তুমি আসলে ধনাত্মক সংখ্যার মধ্যে পড়ে কিনা, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে? অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা এই ধনাত্মক সংখ্যাটা কেমন ভাইয়া? ধনাত্মক, অবশ্যই এখানে বলবা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই 1 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? তাহলে কিন্তু ভাইয়া এটারে কিন্তু তুমি অবশ্যই বহুপদী বলবা, অবশ্যই তোমার এটা বহুপদী বলতে হবে। আচ্ছা এইখানে যে আমি উদাহরণটা তোমাকে দিয়েছিলাম, বলো এই যে এক্স স্কোয়ার কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আমাকে বলো এই রাশিটাকে আমি তাহলে এটাকে বহুপদী বলতে পারবো কিনা? অবশ্যই, কারণ এক্স এর উপর এখানে পাওয়ার 2, এখানে এক্স এর উপর পাওয়ার 1, এখানে এক্স নাই, কথার মানে এক্স টু দি পাওয়ার আমি 0 বলতে পারি। তাহলে দেখো তো আমার পাওয়ার কি কোনোভাবে ঋণাত্মক আসছে? সকল পাওয়ার মান কি ধনাত্মক বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে ভাইয়া? এটা বহুপদী হবে। কথা ক্লিয়ার না? আচ্ছা আরেকটা তোমাদেরকে একটু এক্সাম্পল দেই, তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো ইজি লাগবে। সেটা হচ্ছে দেখো, ধরো আমি এরকম বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই এক্স, এরকম বললাম। তোমার আমি জিজ্ঞেস করলাম বলো তুমি এটা বহুপদী হবে কি না। এখানে একটু খুবই অ্যালার্ট থাকতে হবে। সেটা কি? এই হরের মধ্যে একটু খেয়াল করো ভাইয়া, এই হরের মধ্যে কিন্তু তোমার কি আছে ভাইয়া? এখানে এক্স আছে, তাই না? আচ্ছা একটু তুমি আমাকে বলো তো, এই যে এ ইনভার্স 1 এর কিছু কনসেপ্ট তোমরা জানো, এরকম একটা কনসেপ্ট কি সেটা বলো তো? এ ইনভার্স 1 মানে কি? 1/a। আচ্ছা অনেকেই তোমরা এটারে বলো a টু দি পাওয়ার -1, এটা বলা যাবে না। হ্যাঁ, এটারে বলতে হবে এ ইনভার্স 1, এটা কিন্তু আসলে -1 না, এটা এ ইনভার্স 1। ইনভার্স মানে কি? ইনভার্স মানে ভাইয়া বিপরীত। হ্যাঁ, ধরো তোমার আমি বললাম এ ইনভার্স a, এর মানে কি ভাইয়া? 1/a টু দি পাওয়ার a। হ্যাঁ, তাহলে এই ইনভার্সের মিনিং হচ্ছে 1/, ওই মানটা। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে তুমি আমাকে বলো এই জিনিসটার যদি আমি একটু ঘুরায় লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো। তার মানে কি? আমাদের হরের মধ্যে খেয়াল করো, তাহলে 1/, যদি আমি এরকম লিখি তোমারে, ধরো এরকম বললাম 1/a কিউব, তাহলে এটাকে আমি ইকুয়াল দিয়ে কি লিখতে পারি বলো তো? তাহলে এই এটাকে যদি আমি উপরে তুলতে চাই, মানে লবের মধ্যে তুলতে চাই, তাহলে একে আমি তুলতে পারবো। তাহলে কি করতে হবে বলো তো? এর উপরে যে ঘাত বা পাওয়ারটা, সেই পাওয়ারটাকে এখানে ইনভার্স আমার দেখাইতে হবে, তাই না বিষয়টা? আচ্ছা সেই হিসেবে বলো আমার এই এক্সটারে যদি আমি এখানে ভাই উপরে তুলি, তাহলে এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স আগের থেকে ছিল, ইন্টু এই এক্স এর উপরে পাওয়ার কত? এখানে 1, এখানে পাওয়ার কত? 1। তাহলে এই 1টা উপরে গিয়ে কি হবে? ইনভার্স 1 হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো আগে যে কন্ডিশনটা আমরা শিখলাম, সেই কন্ডিশন অনুযায়ী এক্স এর উপরে এখানে কি ইনভার্স 1 হয়ে গেছে না? তাহলে এই রাইট নাও কিন্তু এটারে তুমি কিন্তু বহুপদী বলতে পারতেছো না, এটারে কি বহুপদী বলতে পারতেছো না। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে অবশ্যই এই যে হরের মধ্যে যে চলক আছে না ভাইয়া, তোমার প্রথম টার্গেট থাকবে এই চলকটারে ক্যান্সেল করা যায় কিনা। যদি তুমি ক্যান্সেল করতে পারো তবে তুমি বহুপদী বলতে পারবা। কথা কি বুঝতে পারছি? তাহলে তোমার কাজ কি? এই এক্স রে তোমার ভাইয়া ক্যান্সেল করতে হবে। মানে এই হরের মধ্যে এরকম টাইপের যদি কোনো ভগ্নাংশ পাও যেখানে লবেও চলক হরেও চলক আছে, তাহলে তোমার প্রথম টার্গেটই থাকবে এরকম যে হরের মধ্যে যে চলকটা আছে ভাইয়া তারে আমার ক্যান্সেল করার একটা ওয়ে খুঁজতে হবে। যদি আমি ক্যান্সেল করতে পারি তাহলে সে বহুপদী, আর ক্যান্সেল করতে না পারলে বহুপদী হবে না। কেন? কারণ ক্যান্সেল করতে না পারলে তো সে উপরে চলে গেলে তার পাওয়ারটা তো ইনভার্স আসতেছে, তো সো এই জন্য তাকে আমরা কিন্তু বহুপদী বলতে পারবো না। আচ্ছা দেখি তো এটা আসলে বহুপদী বলা যায় কিনা, এটা আমরা একটু ট্রাই করি। তাহলে এক্স কে তো ক্যান্সেল করার কোনো চেষ্টা আমরা করিনি, তাই না? আচ্ছা এখানে একটু এক্স কে ক্যান্সেল করার চেষ্টা করো। ধরো আমাদের লব থেকে এক্স কমন নেওয়া যায় না, তো লবে যদি আমি এক্স কমন নিই কি হবে ভাইয়া? এখানে এক্স প্লাস 1 আর নিচে একটা এক্স আছে, একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে এক্স এক্স কি তুমি কাটাকাটি করতে পারো? এই যে কেটে যায়, তাহলে কি থাকে? এক্স প্লাস 1। এবার তুমি আমারে বলো তো এই রাশিটারে যখন আমি ক্যালকুলেশন করলাম করে এক্সটাকে ক্যান্সেল করার একটা চেষ্টা করলাম, আমারে বলো তো এটাকে আমি বহুপদী বলতে পারবো? এবার অবশ্যই পারবো। তাহলে কি বুঝতে পারতেছো? সো এই মেকানিজমটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ অনেকগুলো জায়গায় তুমি এরকম ভগ্নাংশ পাবা যেই ভগ্নাংশগুলো তোমাকে দেখে হয়তো বা তুমি প্রথমে বুঝতে পারবে না যেটা বহুপদী নাকি না। সো তোমাকে আগে চেষ্টা করতে হবে হরের মধ্যে যে চলকটা আছে, যেমন এখানে এক্স ছিল, এই চলকটাকে ক্যান্সেল করা যায় কিনা। যদি যায় মানে এক কথায় হরের মধ্যে কোনো প্রকার চলক থাকা যাবে না, যদি থাকে সেটা আমি বহুপদী বলতে পারবো না। কথা কি ক্লিয়ার? আচ্ছা এবার একটু দেখো, আমরা এই যে বহুপদী শিখলাম, এই বহুপদীর সাথে আমরা এবার কি করব ভাইয়া? আমরা এবার বহুপদী রিলেটেড কিছু স্পেশাল আরো কিছু কথা জানবো। হ্যাঁ, যে কথাগুলো তোমাদের আসলে অনেক বেশি এমসিকিউতে আসে। আচ্ছা কিভাবে আসে সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি। তার আগে তোমাদেরকে একটু জানতে হবে যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা টোটাল 3 প্রকারের বহুপদী নিয়ে জানবো। 3 প্রকারের বহুপদীগুলো আসলে কেমন ধরনের ভাইয়া? একটা হচ্ছে এক চলকের বহুপদী। কি বললাম? এক চলকের বহুপদী। এক চলকের বহুপদী এটা আসে তোমাদের। এরপরে ভাইয়া তোমার এখানে আসবে 2 চলকের বহুপদী। এরপরে ভাইয়া তোমার আসবে কি 3 চলকের বহুপদী। হ্যাঁ, এই কথাগুলো তোমার এখানে আসবে। ওকে, আচ্ছা তাহলে দেখো কথা দিয়ে তুমি কি বুঝতে পারছো বলো তো? এই এক চলকের বহুপদী মানে কি?
সেখানে একটা চলক থাকবে। যেমন একটা এক্সাম্পল যদি তোমাকে আমি বলি, এখানে ধরো এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x, একটু আগে দেখছি আমরা +6। দেখো তো এখানে চলক কি, এক্স ছাড়া তো অন্য কোনো চলক নাই, তোমরা এটাকে তুমি এক্স চলকের বহুপদী বা এক চলকের বহুপদী বলবা। ওকে, আচ্ছা দুই চলকের বহুপদী কেমন ভাইয়া বলো তো? ধরো এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস ধরো b স্কোয়ার, তো এটারে তুমি বলবা দুই চলকের বহুপদী। কেন? কারণ এখানে চলক এক্স, এ আর বি, চলক কি এ আর বি। আচ্ছা তিন চলকের বহুপদী যদি একটা তোমাকে এক্সাম্পল দেই, তাহলে কি হবে সেটা? এখানে ধরো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ধরো এটা একটা, দেখো এটা একটা বহুপদী, অবশ্যই বহুপদী। কেন? কারণ পাওয়ার দেখো কোথাও কিন্তু পাওয়ার নেগেটিভ নাই, চলকের উপরে পাওয়ার কি কোথাও নেগেটিভ আছে? সো এরা সবাই বহুপদী। তাহলে এক চলকের বহুপদীতে একটা চলক থাকবে, দুই চলকের বহুপদীতে দুটা চলক থাকবে, তিন চলকের বহুপদীতে তিনটা চলক থাকবে, সিম্পল একদম। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটা কেন আমি আলোচনা করলাম? বিকজ এখান থেকে আমাদের তিনটা পয়েন্ট একটু পড়তে হবে। এক নাম্বার কথা, আমাকে জানতে হবে মাত্রা বহুপদীর, বহুপদীর মাত্রা জানবো আমরা। কি জানবো? বহুপদীর মাত্রা। হ্যাঁ, দুই নাম্বার কথা হলো আমাদের কি জানতে হবে ভাইয়া? আমাদেরকে জানতে হবে এখানে মুখ্য পদ, মুখ্য পদ। হ্যাঁ, আচ্ছা আমাদেরকে একটু মুখ্য পদ জানতে হবে। তিন নাম্বারে আমাদেরকে জানতে হবে কি ভাইয়া? মুখ্য সহক। চার নাম্বারে আমরা জানবো কি ভাইয়া? ধ্রুব পদ। ওকে, এই চারটা জিনিস আমরা একটু পড়তে চাই এবং সেটা আমরা স্পেশালি পড়বো এই এক চলকের বহুপদীর জন্য, কারণ এই কোশ্চেনটা সবসময় এক চলকের বহুপদীর জন্যই আসে। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে এইটা যেহেতু আমাদের এক চলকের বহুপদীর ক্ষেত্রেই আসে, তো সেই জায়গা থেকে এই পয়েন্টগুলো আমরা একটু এক চলকের বহুপদীর জন্য শিখবো, এবং এই দুই চলক এবং এই তিন চলকের বহুপদী যেটা আছে এটার জন্য আমরা মোটামুটি একটু মাত্রাটা একটু জানার চেষ্টা করবো যে আসলে এর মাত্রাটা কি হবে। হ্যাঁ, সো আমরা এই মাত্রা যদি দুই চলক তিন চলকের জন্য জানি, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আর কোনো আমাদের প্যারা হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এবার আসলে এক চলকের বহুপদীর আমরা একটা এক্সাম্পল দেখতে চাই। হ্যাঁ, এক্সাম্পলটা আসলে কেমন দেখো। ধরো আমি তোমাকে একটা বহুপদী দিলাম এরকম -10x³ প্লাস হচ্ছে 4x⁴ প্লাস 3x² -10x প্লাস 4। ধরো এটা আমি একটা বহুপদী লিখছি, এবং বহুপদী কিনা সেটা তুমি বুঝবা কিভাবে বলো তো আমাকে? দেখো তো পাওয়ার চলকের উপরে পাওয়ারগুলা, কোথাও কি কোনো নেগেটিভ পাওয়ার তুমি দেখতে পাচ্ছ? এখানে 1। হ্যাঁ, তাহলে কোথাও তো কোনো নেগেটিভ পাওয়ার নাই। সো এটা যে বহুপদী হবে এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি এভাবে কেন লিখছি? লিখার পিছনে কারণ আছে একটা, সেটা হচ্ছে কি তোমার ক্রিয়েটিভ কোশ্চেন একটা কোশ্চেন আসবে ভাইয়া। কি আসবে জানো? এরকম একটা বহুপদী তোমার দেয়া থাকবে, দিয়ে তোমারে বলবে এটাকে আদর্শ রূপে লিখো। কি বলবে? আদর্শ রূপ। এই দেখো একটা শর্ট কোশ্চেন তোমার আমি বলে দিলাম এখানে আদর্শ রূপ, বা তোমার এমসিকিউ তোমার হচ্ছে কি ক্রিয়েটিভ কোশ্চেনের এতেও আসতে পারে যে আদর্শ রূপে লিখো। প্রশ্ন হচ্ছে যে আদর্শ রূপ জিনিসটা আসলে কি? একটা বহুপদীর আদর্শ রূপ বলতে আসলে কি বোঝায়? আদর্শ রূপ মানে বুঝাচ্ছে তোমার যে এর ঘাতটা তুমি কি করবা? বড় থেকে ছোট সাজাই লিখবা, মানে সব থেকে বড় যে পাওয়ার সে সামনে থাকবে, এরপরে ক্রমান্বয়ে ছোট ছোট পাওয়ার গুলাকে তুমি লিখবা। ওকে, তাহলে কিভাবে দেখো তো? এখানে সর্বোচ্চ পাওয়ার কত ভাইয়া দেখো তো? অবশ্যই এটা x⁴, তার মানে এই পদটাকে সবার আগে লিখতে হবে 4x⁴। ওকে, আচ্ছা এর পরের পাওয়ার কত ভাইয়া? কিউব, তাহলে -10x³। এরপরে অবশ্যই স্কোয়ার আসবে, তাহলে স্কোয়ার কত? 3x²। এরপরে অবশ্যই x মানে -10x, এরপরে হচ্ছে +4। আচ্ছা এটা +4 না, ধরো আমি এটারে তোমার -4 করে দিলাম। হ্যাঁ, ধরো এটারে আমি -4 লিখলাম। কেন লিখলাম? এর কারণ আছে। আচ্ছা আসো, এই যে এখন দেখো ভাইয়া এখানে যে আমি লিখলাম একটু খেয়াল করো। এই যে একটু খেয়াল করো, আমি যেটা যে লিখলাম, তাহলে এটাকে আমি বলছি কি আদর্শ রূপ বলছি না? আদর্শ রূপ। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার বহুপদীর একটা আদর্শ রূপ। এখন আসো আমাদের এখান থেকে কি কি বলছে? আচ্ছা মাত্রাটাকে আমরা একটু পরে জানি, এই মাত্রাটাকে আমরা জানবো একটু পরে। তার আগে একটু এই মুখ্য পদের কথাটা তোমারে বলি। মানে মুখ্য পদ বললেই জিনিসটা তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে। সো আমরা আগে মুখ্য পদটা একটু জানি। দেখো এই মুখ্য পদের একটু ইংলিশ টার্মটা তোমাকে আমি একটু বলতে চাই। এটা হচ্ছে লিডিং টার্ম। হ্যাঁ, লিডিং টার্ম। আচ্ছা কেন তোমাকে আমি ইংলিশ টার্মটা বলছি? এর পিছনে একটা কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু তোমাকে আমি পড়াচ্ছি না। হ্যাঁ, দেখো ভাইয়া এই লিডিং টার্মে একটা ওয়ার্ড এখানে তুমি পাচ্ছ লিডার। দেখো তো খেয়াল করো তো, লিডিংটা কোথা থেকে আসছে? লিডার থেকে, তাই না? মানে লিড যে করে। আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার ক্লাসের মধ্যে এরকম কিছু স্টুডেন্ট আছে না যারা একটু বেশি হ্যাডমওয়ালা? হ্যাঁ, হ্যাডম দেখায় বেশি, এবং তাদেরকে কিন্তু পুরো ক্লাস আসলে তোমার লিটারালি কি করে বলো তো?
তাকে কিন্তু লিডার হিসেবেই মানে, তাই তো, বা মেনে চলে। সো এই লিডাররা কি করে বলো তো, পুরো ক্লাসটাকে কিন্তু মেনটেন করে। ধরো একটা প্রোগ্রাম তোমরা করবা, দেখবা যে এই লিডাররা এসে আগে ভেটো দিবে, বা এরাই বলবে যে আসলে এই প্রোগ্রামটাকে কি করতে চাই আমরা, আমাদের মতো করে করতে চাই, বা এই কাজগুলো প্রোগ্রামে রাখবে। তো এই যে লিডার যে জিনিসটারে লিড করে তার কি থাকে, একটু পাওয়ার বেশি থাকে না? কি থাকে, একটু পাওয়ার তো বেশি থাকে। এই যে যেহেতু পাওয়ার বেশি থাকে এই জন্য আসলে লিডার ওয়ার্ডটা লিখছি। তাহলে যার পাওয়ার বেশি ভাই সেই তো লিডার হয়, নর্মাল ব্যাপার না? তুমি চিন্তা করো, এই যে পলিটিক্যাল যে আমাদের যে দলগুলো আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলা, এদের ক্ষেত্রে কি হয়, যে ধরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পদগুলা পায় সে এমনি এমনি কি পায়, তার পাওয়ার বেশি থাকে, তাই না? তাহলে যার পাওয়ার বেশি সেই হয় কি লিডার, সেই হয় লিডিং টার্ম, এভাবে মনে রাখো। তাহলে এই বহুপদীতে যার পাওয়ার সব থেকে বেশি সেই তাহলে কি হবে বলতো, লিডিং টার্ম হবে বা মুখ্য পদ হবে। যেহেতু লিডিং টার্মের বাংলা হচ্ছে মুখ্য পদ, তাহলে খেয়াল করো সব থেকে পাওয়ার বেশি কার, এই টার্মটার সব থেকে পাওয়ার বেশি। তাহলে তুমি এখান থেকে মুখ্য পদ কাকে বলবা ভাইয়া, মুখ্য পদ তুমি অবশ্যই বলবা 4x⁴, এটাকে বলবা মুখ্য পদ। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে কি বলছে এখানে দেখো তো, মুখ্য পদের পরেরটা হচ্ছে মুখ্য সহক। তাহলে এই মুখ্য পদের যে সহকটা সেই তাহলে মুখ্য সহক হওয়ার কথা না? তাহলে এইখানে তাহলে মুখ্য সহকটা কি হবে বলো, মুখ্য সহক অবশ্যই মুখ্য পদের সহকটা সে হবে 4। তবে বলে রাখি ভাইয়া, যদি কোনো কারণে, খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যদি কোনো কারণে এই 4x⁴ এর সামনে একটা মাইনাস থাকতো, তাহলে এই মুখ্য পদের যে সহকটা তুমি দেখাচ্ছ মুখ্য সহক, এর সামনে কিন্তু তোমার মাইনাসটা ভাইয়া মিন করে দেখাইতে হবে, দেখাই দিতেই হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, অনেকে এটা দেখায় না, সো এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আসো, তাহলে মুখ্য পদ জানলাম, মুখ্য সহক জানলাম, এখন প্রশ্ন হচ্ছে মাত্রা। সবকিছু এখানে আছে, হ্যাঁ সবকিছু এখানে আছে। তাহলে দেখো মাত্রাটা তাহলে কি হবে ভাইয়া, ওই যে ম্যাক্সিমাম পাওয়ার সে কত, এই যে 4 না, এই 4ই হচ্ছে তার মাত্রা। আর ধ্রুবপদ সেটা তোমাকে অলরেডি আগেই বলছি, ধ্রুবপদ কত হবে ভাইয়া, নট 4 -4। তাহলে এখানকার ধ্রুবপদ কত, এখানকার হচ্ছে ধ্রুবপদ কত, -4। হ্যাঁ, এবং তুমি দেখবা তোমাকে অনেকেই এইভাবে পড়াবে যে তুমি বহুপদী চিনে রাখো cx⁴p বা x⁴p y⁴p। ভাই এত কিছু তোমার প্যারা নেওয়ার দরকার নাই ভাই, তোমার বহুপদী চেনার জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই। তোমার আমি যা বলছি এইভাবে তুমি সব বহুপদী চিনবা, সবগুলো বহুপদীর মাত্রা তুমি বের করতে পারবা, সবগুলো বহুপদীর মুখ্য পদ মুখ্য সহগ বের করতে পারবা। সো প্যারা খাওয়ার কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, আমি যে তোমাকে বলছি 2 চলক এবং 3 চলকের বহুপদীর কথা, এই 2 চলক আর 3 চলক বহুপদীর ক্ষেত্রে কি হবে ভাইয়া, মাত্রা। তুমি দেখবা সর্বোচ্চ যে পাওয়ার ভাইয়া সেই পাওয়ারটাই তার মাত্রা হবে। কেন, ওই যে লিডিং, দেখো খেয়াল করো মুখ্য পদের যে কনসেপ্ট তোমার আমি বলছি এটাই দেখো, মুখ্য পদ কেন হবে, লিডিং টার্ম কেন হবে, লিডার কেন হবে সে, কারণ তার পাওয়ার বেশি। তাহলে যার পাওয়ার বেশি সেই তো হচ্ছে লিডিং টার্ম। তাহলে এইখানে তোমার আসলে মুখ্য পদ জিজ্ঞেস করে না, তোমাকে ওই 2 চলক আর 3 চলক বহুপদীর ক্ষেত্রে কি বলে ভাইয়া, মাত্রাটা কত। তাহলে জেনে রাখো যেটা সর্বোচ্চ পাওয়ার সেই সর্বোচ্চ পাওয়ারটাই তার মাত্রা হবে। আশা করছি কনফিউজড হওয়ার কিছু নাই এখানে। ওকে, এবার আসো তোমাদের বইয়ের একটা কাজে, মানে বক্সের মধ্যে একটা কাজ দেয়া আছে, সেই কাজে বেশ কিছু বহুপদী দেয়া এবং তোমাকে আইডেন্টিফাই করতে বলছে যে এটারে তুমি বহুপদী বলতে পারবা কিনা। আমরা এটা একটু দেখে আসি, আসো। এই যে ভাই একটু খেয়াল করো, এইটা কিন্তু তোমাদের আসলে বইয়ের মধ্যে আছে, হ্যাঁ কাজে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে তুমি কোনটাকে বহুপদী বলবা এবং কোনটাকে বহুপদী বলবা না। তাহলে এই যে কনসেপ্টটা আমরা শিখে আসলাম, দেখি তো এটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা। একটু খেয়াল করো, এই 1 নাম্বার কোশ্চেনটা, আমি কি এটাকে বহুপদী বলতে পারবো? অবশ্যই তুমি সবসময় এই চলকের উপরে পাওয়ার দেখবা। চলকের উপর পাওয়ার কত ভাইয়া, অবশ্যই ধনাত্মক। আপাতত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কনসেপ্টটাকে না নিয়ে তুমি শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা চিন্তা করো, হ্যাঁ তাহলে তোমার জন্য আরো সহজ হবে। তো এটাকে অবশ্যই দেখো, এখানে 3 যেহেতু, তাহলে অবশ্যই এটা ধনাত্মক সংখ্যা না, এটার আমি বহুপদী তাহলে অবশ্যই বলতে পারবো এটা বহুপদী, সিম্পল। এরপরে দেখো ভাই 2 নাম্বারটার আমি বহুপদী বলতে পারবো কিনা। এখানে চলককে, এই দেখো এই 7-এ কিন্তু কোনো প্রকার চলক নাই, তাহলে এখানে তো আর কোনো ঝামেলাও নাই। তাহলে এই যে চলক এখানে আছে, চলকের উপর পাওয়ার কত 2, তাহলে অবশ্যই এটা বহুপদী হবে কারণ 2 তো পজিটিভ। ওকে, এবার আসো এটা দেখো, এই যে খেয়াল করো এখানে কিন্তু এবার হরেও তোমার চলক আছে, লবেও তোমার চলক আছে। তার মানে কি, তোমার অবশ্যই চেষ্টা করতে হবে এইখানে যে এ গুলা আছে এই এ গুলারে আমি ক্যান্সেল করতে পারি কিনা। যদি ক্যান্সেল করতে পারি তবে আমি বহুপদী বলতে পারবো। হরের মধ্যে যে বহুপদী, হরের মধ্যে যে চলক সেগুলোর যদি আমি ক্যান্সেল করতে না পারি বহুপদী বলতে পারবো না। আচ্ছা দেখি এটারে আমরা বহুপদী বলতে পারি কিনা। দেখো তো ভাইয়া, এখানে একটু আমরা উপরে কমন নিতে পারি, এ কে কমন নিলে হচ্ছে কি a+1, হ্যাঁ আর নিচে খেয়াল করো, নিচে এ কে কমন নিলে কি পাবো, a² - 1। ওকে, আচ্ছা এই এ আর এ নিশ্চয়ই কেটে যায়। আচ্ছা এরপরে কি ক্যালকুলেশন একটু খেয়াল করো,
সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে এখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানের উপর একটা স্কোয়ার যদি আমি চিন্তা করি, ভ্যালু তো আমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু লাভটা কি হবে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর যে ফর্মুলা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে কি হবে, এই যে উপরের a প্লাস ওয়ান এটা আবার এখানে কেটে যাবে। ওকে, তাহলে এখানে কি থাকবে, 1/a মাইনাস ওয়ান। এখন তুমি আমাকে বলো, আমি যে এই যে এত চেষ্টা করলাম, চেষ্টা করেও কি শেষে এই a দেখো তো আমার এখন হরেই আছে কিনা? তাহলে যেহেতু এখনো পর্যন্ত আমার হরেই আছে এটা, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে এটাকে কি বহুপদী বলতে পারবো? পারবো না তো। কেন? বিকজ এই a মাইনাস ওয়ানটারে তুমি যদি একটু লবে তোলার চেষ্টা করো, তাহলে এর উপর তো হোল পাওয়ার, হোল ইনভার্স কত আসবে? 1 আসবে। সো এটাকে তুমি চাইলেও কি বলতে পারবা না? বহুপদী বলতে পারবা না। কনসেপ্ট ক্লিয়ার না? আচ্ছা, একইভাবে এখন বাকিগুলো একটু দেখো। 5 নাম্বার দেখো, এটা অবশ্যই বহুপদী, পাওয়ার সবগুলোই কিন্তু দেখো তোমার পজিটিভ। 6 নাম্বার দেখো, পাওয়ার 1 1 a b এর উপর, তাহলে অবশ্যই এটা বহুপদী। হ্যাঁ, এখানে খেয়াল করো, এটাকে তুমি বহুপদী বলতে পারবা কিনা খেয়াল করো, সি এর উপরে পাওয়ার 2, বাট এই সি কোথায় ভাইয়া? এই সি কিন্তু হরে, তাহলে হরের এই সি কে আমি ক্যান্সেল করার জন্য যদি চেষ্টা করি, আসলে বৃথা চেষ্টা হবে, কারণ এটা আমি ক্যান্সেল করতে পারবো না। ওকে, তাহলে এখানে তুমি কি বলবা? তাহলে এখানে ধরো সি স্কোয়ার তোমার আছে, এখানে হচ্ছে 2 ইন্টু সিটার উপরে তুললে সি ইনভার্স 1, এই যে দেখো সি এর উপরে পাওয়ার কি চলে আসছে? মাইনাস। কি পাওয়ার? মাইনাস চলে আসছে। তাহলে পাওয়ার যদি নেগেটিভ হয়, পাওয়ার যদি কি হয়, নেগেটিভ হয়, সেটাকে তো আমি কি বলতে পারবো না, সেটাকে তো আমি বহুপদী বলতে পারবো না। তার মানে 7 নাম্বার কি হবে না? বহুপদী হবে না। এই 8-এ আসো ভাইয়া, এইগুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো ছোটখাটো কনসেপ্ট তো, সো এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো এই যে 3টা, এটাকে একটু কনফিউজিং লাগছে না, যে এই 3টা কি আসলে এই রুটের ক্যাপের মধ্যে দিছে নাকি সামনে দিছে? আচ্ছা, আমরা দুইটাই একটু চিন্তা করে নেই। হ্যাঁ, যে এই রুটটা যদি সামনে থাকে ধরো, তাহলে এটা কি হবে? 3 ইন্টু, তাহলে n মাইনাস 4 এর উপরে পাওয়ার কত হবে? তাহলে রুটের ভ্যালু আমরা জানি, পাওয়ারে হাফ বসে, তাই তো? তাহলে আমাকে তুমি বলো তো এবার ভাইয়া, এইখানে যে পাওয়ারে আমি হাফ বসাইছি, এই হাফ কি আমার আসলে কোনোভাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে? আমি তোমাদেরকে একটু আগে বলছি পূর্ণ সংখ্যা মানে কি। পূর্ণ সংখ্যা কথাটার মানে হচ্ছে পুরো ডিজিট। পূর্ণ সংখ্যা মানে অবশ্যই পুরো ডিজিট হইতে হবে। যেমন ধরো তোমাকে আমি বললাম 10, তাহলে 10 এর পরের পূর্ণ সংখ্যা তোমার আমি যদি জিজ্ঞেস করি, তুমি ভাইয়া বলবা 11। তুমি কিন্তু 10 এর মাঝে, মানে 10 11 এর মাঝে আর কোনো প্রকার পূর্ণ সংখ্যা পাবা না। হ্যাঁ, 10 11 এর মাঝে অনেকগুলো মান থাকতে পারে, অনেকগুলো ভ্যালু থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে 10 11 এর মাঝে তুমি আর কোনো পূর্ণ সংখ্যা পাবা না। কথা ক্লিয়ার? তাহলে এই হাফ যে পাওয়ারে আসলো, এই হাফ কিন্তু কোনোভাবেই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না। কথা কি বুঝাইতে পারছি না? আচ্ছা, এবার ধরো এই ভ্যালুটা যদি এখানে থাকতো, ব্যাপারটা কেমন? ধরো এরকম ভাবে যদি থাকতো আর কি, তাহলে কি হইতো? n-4, তাহলে এটার ক্যালকুলেশন হইতো কি? n-4 এর উপরে পাওয়ার এবার কত? 1/3। সিম্পল না? এবার তুমি একটু চিন্তা করো, এই 1/3 কে আমাদের আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না তো। তার মানে তুমি এটাকে চাইলেও কি করতে পারবা না? বহুপদী ভাইয়া তুমি বলতে পারবা না। কথা কি ক্লিয়ার না? ওকে, এবার আসো তাহলে নেক্সটটাতে চলে যাই। তুমি একটু মিলাও যে আসলে তোমার সাথে অ্যান্সারগুলো মিলছে কিনা। আগে তুমি একটু নিজেই এগুলো সলভ করার চেষ্টা করো, দেন তুমি আমার আসলে ক্লাসটা দেখো। হ্যাঁ, তাহলে আশা করি তোমার একবারই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই 9 নাম্বারটারে আমরা বহুপদী বলতে পারবো? অবশ্যই বলতে পারবো। কেন ভাইয়া বলো তো? কারণ এখানে সবগুলোর উপরে এই যে খেয়াল করে, এটা দিয়ে যদি তুমি গুণও করে দাও, এই 2x দিয়ে যদি এটারে তুমি গুণ করো, এটারে গুণ করো, তারপরে কিন্তু পাওয়ারটা কোনোভাবে কিন্তু নেগেটিভ আসবে না, কারণ এখানে তো কোনো নেগেটিভ পাওয়ার নাই। ওকে, তার মানে এটা আমাদের অবশ্যই বহুপদী হবে। হ্যাঁ, 10 নাম্বারটা খেয়াল করো, 10 অবশ্যই বহুপদী। এই যে দেখো পাওয়ার, সব জায়গায় কিন্তু পাওয়ারগুলো পজিটিভ। এই যে 11, এটারে বহুপদী বলতে পারবো? আনসার দাও। এই যে ভাইয়া খেয়াল করো x কোথায়? হরে। তাহলে এইটা তো আমার ক্যান্সেল করার জন্য লবে আসলে কোনো কিছুই নাই, সো আমি এই এক্সট্রারে চাইলেও ক্যান্সেল করতে পারবো না। তাহলে কি হবে বলো তো? 6 ইন্টু এক্স অফ ইনভার্স, এরকম আসবে না? তাহলে পাওয়ার যেহেতু নেগেটিভ চলে আসছে, তাহলে প্লাস 2y। তাহলে খেয়াল করো তো, এটাকে আমি চাইলে কি বহুপদী বলতে পারছি? কারণ এক্স এর উপরে পাওয়ার কি চলে আসছে? নেগেটিভ চলে আসছে। সো এটা আমাদের কি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে না। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করছি এই বহুপদী রিলেটেড যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো তোমাদের আর কোনো প্রকার প্রবলেম হবে না, কোনো প্যারাও তোমরা এখানে খাবা না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা আমাদের ক্লাসের পার্টে। একটু খেয়াল করো ভাইয়া, আমরা বিশেষ তিন প্রকার আমরা রাশি নিয়ে এবার আলোচনা করবো। হ্যাঁ, তাহলে বিশেষ 3 প্রকার রাশির মধ্যে এক প্রকার রাশি অলরেডি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এক প্রকার রাশি আমাদের সমমাত্রিক রাশি। আরেক প্রকারের রাশি হচ্ছে কি ভাইয়া? প্রতিসম রাশি। এবং থার্ড যে রাশি সেটা হচ্ছে ভাইয়া চক্রক্রমিক রাশি। হ্যাঁ, চক্রক্রমিক রাশি। আচ্ছা, এই 3 প্রকার রাশি নিয়ে আমি আলোচনা করবো। কেন? বিকজ এগুলো তোমাদের এমসিকিউতে খুব বেশি আসে। তোমাকে বলবে নিচের কোনটি প্রতিসম রাশি, নিচের কোনটি চক্রক্রমিক রাশি, নিচের কোনটি কি, তোমাকে বলবে যে সমমাত্রিক রাশি। এই জিনিসগুলো তোমাদের কিন্তু খুব বেশি আসে এবং পোলাপান এগুলোতে খুব বেশি প্যারাও খায়। প্যারা নেওয়ার কিছু নাই, আমরা এটা সহজভাবে শিখবো। খেয়াল করো। আচ্ছা, এই সমমাত্রিক ওয়ার্ডটা দিয়ে তুমি কি বুঝতেছো আমাকে বলো তো ভাইয়া?
সমমাত্রিক ওয়ার্ডটা দিয়ে কি বোঝা যায়? সমমাত্রিকের লিটারাল মিনিংটা কেমন, যে মাত্রাটা হবে সমান। সম মানে সম, সম মানে কি সমান, আর মাত্রিক মাত্রা, মাত্রা থেকে মাত্রিক, তাই না? তাহলে এই যে রাশির মাত্রা সর্বদা সমান, এই সর্বদা সমানের ব্যাপারটা কেমন আমি বলছি। দাঁড়াও, এই মাত্রা কি থাকবে ভাইয়া? সর্বদা সমান। একটা এক্সাম্পল দিই, ধরো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে কি একটা রাশি এবং এটা একটা বহুপদীয়, হ্যাঁ। এবং এটাকে আমি কি বলছি ভাইয়া? সমমাত্রিক রাশি। কেন বলছি এই যে খেয়াল করো, একটু মনোযোগ দিলেই তুমি এটা বুঝে যাবে ইজিলি। আমাকে বলো এখানে a এর পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার যেটা, একবারে মোট পাওয়ার যেটা, সেটা বলতে হবে কত? 2। তুমি আমাকে বলো এইখানে চলকের ম্যাক্সিমাম পাওয়ার, এখানে 1 আছে, b এ 1 আছে, তাহলে দুইটারে যোগ করলে কত পাবো এখানে ভাইয়া? 2 পাবো। সিম্পল একদম। এই b এর পাওয়ার কত ভাইয়া? 2। তাহলে যেহেতু এখানে 2, তাহলে তুমি আমাকে এখন বলো তো এই 2, এই পদেও 2, এই পদেও 2, তাহলে প্রত্যেকটা পদে মাত্রা কি সমান হয়েছে? তাহলে যেহেতু প্রত্যেকটা পদে মাত্রা সমান, তার মানে এটাই কি সমমাত্রিক রাশি। কি চিনতে খুব বেশি প্রবলেম হবে? কখনোই না। ধরো তোমার আমি আরেকটা বললাম 5x স্কোয়ার প্লাস, এরপরে বললাম ধরো xy প্লাস, ধরো তোমার আমি বললাম y স্কোয়ার। তুমি আমার বলো এটা বহুপদ, এটা তোমার হচ্ছে সমমাত্রিক হবে কিনা? অবশ্যই, কারণ এখানে পাওয়ার 2, এখানে তুমি খেয়াল করো xy এর উপর টোটাল পাওয়ার 2, এখানে y এর উপরে 2, তাহলে অবশ্যই এটাও তোমার কি হবে? সমমাত্রিক। সমমাত্রিক একটা রাশি, তাই না? ওকে, আশা করছি সমমাত্রিক রাশি নিয়ে তোমার আর কোনো প্রকার প্যারা ইনশাআল্লাহ হবে না। এরপরে আসো ভাইয়া প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশিটা তুমি কিভাবে চিনবা? প্রতিসম রাশিতে ভাইয়া তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? এখানে শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্তটা হলো চলক থাকতে হবে মিনিমাম 2টা। চলক কয়টা? মিনিমাম 2টা থাকবে। কয়টা থাকবে? চলক মিনিমাম 2টা থাকতেই হবে, এর বেশি থাকলে সমস্যা নাই, বাট 2টার কম থাকলে সেটারে তুমি প্রতিসমের আন্ডারে নিয়ে আসতে পারবে না। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনে কি বলছে? এই যে দেখো মিনিমাম যে 2টা চলক থাকতেছে, এর বেশি থাকলে যেহেতু সমস্যা নাই, তাহলে এই যে চলক 2টার মধ্যে তোমাকে কি করতে হবে ভাইয়া জানো? ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ কি করতে হবে? নট এক্সচেঞ্জ, ইন্টারচেঞ্জ। হ্যাঁ, আচ্ছা আমি তোমার একটু বলি এই ইন্টারচেঞ্জের মিনিংটা কি। ইন্টারচেঞ্জ মানে তাদের নিজেদের মধ্যেই চেঞ্জ করে দেয়া। ব্যাপারটা কেমন? ধরো তোমার একটা বহুপদীতে বা একটা তোমার হচ্ছে রাশিতে মানে চলক হচ্ছে এরকম আসছে, ধরো a প্লাস b প্লাস c, ধরো এরকম আসছে। তাহলে এখানে চলক আমি কয়টা দিছি ভাইয়া? 3টা চলক দিছি, তাই না? তোমাকে কি করতে হবে? এইখান থেকে ইন্টারচেঞ্জ করতে হবে যে কোনো 2টা চলকের মধ্যে। এবং ইন্টারচেঞ্জটা কেমন? ধরো তুমি a এর রিপ্লেসমেন্টে তুমি b বসাবা, তাহলে ভাইয়া তোমার b এর রিপ্লেসমেন্টে a কে বসাইতে হবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইন্টারচেঞ্জ। বুঝছো বিষয়টা? তার মানে কি ইন্টারচেঞ্জ কথাটার মানে হচ্ছে এরকম যে আমি এর পরিবর্তে যদি বি রে বসাই, তাহলে বি এর পরিবর্তে এ কে বসাইতে হবে। কি গিভ এন্ড টেকের একটা ব্যাপার স্যাপার আছে না এরকম। আচ্ছা এবার দেখো, তাহলে এইখানে যেহেতু 2টা যে কোনো, খেয়াল করো এই 2টা পয়েন্টকে যদি তুমি মাথায় রাখতে পারো, তবে তোমার এই প্রতিসম রাশি চেনা খুব একটা প্যারা হবে না। খেয়াল করো, তাহলে মিনিমাম 2টা চলক থাকবে, এর বেশি থাকলে সমস্যা নাই, এবং যে কোনো 2 চলকের মধ্যে তোমাকে কি করতে হবে? ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে ধরো আমি এর রিপ্লেসমেন্টে আমি বি বসাবো, এই বি এর, তাহলে এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন তো তোমার আর পরিবর্তন করার কোনো রাইট তোমার নাই, শুধু তুমি চলক 2টার মধ্যে কি করতে পারবা? ইন্টারচেঞ্জ করতে পারবা। ওকে, আচ্ছা এই বি এর জায়গায় তাহলে অবশ্যই এ বসাইতে হবে। আর সি এর ব্যাপারে তো আমাদের আসলে কি কোনো প্রকার কোনো কথা নাই। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই যে রাশিটা আমার পরিবর্তন হয়ে আসলো, সে কি আগের রাশির অনুরূপ আছে? যদি থাকে তাহলে তুমি বলতে পারবা যে এরা হচ্ছে কি প্রতিসম রাশি। কি রাশি? প্রতিসম। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি অ্যাকচুয়ালি এই 2টা রাশি একই রকম হইতে হবে। যদি একই রকম হয় তবেই আমি বলতে পারবো তারা প্রতিসম অর সিমেট্রিক। ঠিক আছে, এটা ইংলিশ টার্ম হচ্ছে প্রতিসমের কি? সিমেট্রিক। ওকে, আশা করছি কোনো প্রকার প্যারা এখানে তোমাদের হবে না। যেমন ধরো একটা তোমারে দিলাম x প্লাস y প্লাস z। ওকে, এবার তুমি আমারে বলো ভাইয়া এখানে ধরো তুমি y z এর মধ্যে একটু ইন্টারচেঞ্জ করো, y আর z, তাহলে y এর জায়গায় তুমি z কে বসাবা, z এর জায়গায় তুমি y রে বসাবা। হ্যাঁ, তাহলে এই x কে তো আমি চেঞ্জ করিনি, তাহলে x ই থাকলো, মাঝে প্লাস প্লাস দিলাম, এই y এর জায়গায় তাহলে আসবে z, প্লাস তো প্লাসই থাকবে, আর z এর জায়গায় আসবে y। তুমি আমারে বলো এই যে চেঞ্জ করা যে রাশিটা, এইটা কি ভাইয়া আগের রাশির সাথে মিলে? যদি মিলে তাহলে অবশ্যই এরা কি প্রতিসম রাশি। কি কোনো প্রবলেম? আশা করছি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আসো ভাইয়া চক্রক্রমিক রাশি। এই প্রতিসমের একটু কনসেপ্ট আমরা এখানে নিব, একটু নিব, বাট জিনিসটা আলাদা। যদি আলাদা না হতো তাহলে তো একসাথে আলোচনা করতাম না আমরা, তাই না? আসো এবার ভাইয়া একটু চক্রক্রমিক রাশিটা একটু আমরা দেখি। চক্রক্রমিক রাশিতে শর্ত হচ্ছে কি জানো? এখানে তোমার চলক থাকবে 3টা এবং এমন ভাবে থাকবে, ধরো চক্রক্রমিক কেন বলছি আমরা?
এই যে দেখো প্রতিসমের জায়গায় আমরা কি করছি ভাই, এরকম ইন্টারচেঞ্জ করছি না? এই প্রতিসমের জায়গায় কি করছি আমরা, ইন্টারচেঞ্জ করছি কিনা? তাহলে এই যে চক্রক্রমিক, এই চক্রক্রমিকেও আমাদের এই ইন্টারচেঞ্জের যে কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্সটা এখানেও থাকবে। ব্যাপারটা কেমন, ধরো আমি 3টা চলক দিচ্ছি এ বি সি, তাহলে এই ইন্টারচেঞ্জটা কেমন ভাবে হবে, ধরো এ রিপ্লেসমেন্টে বসবে বি, বি এর রিপ্লেসমেন্টে বসবে সি, সি এর রিপ্লেসমেন্টে বসবে এ। ধরো আমি একটা এ বি সি কে ব্যবহার করে একটা আমি এখানে রাশি লিখি, ধরো এ কিউব প্লাস বি কিউব প্লাস ধরো সি কিউব, এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি কি চক্রক্রমিকের আন্ডারে বা কনসেপ্টে নিয়ে আসতে পারবো কিনা? নিয়ে আসতে পারবো তখন যদি এইরকম ইন্টারচেঞ্জ করার পর এই পুরো রাশির মানটা ঠিক তার মতোই থাকে, মানে কি এরকমই থাকে, কোনো প্রকার চেঞ্জেস না আসে। ওকে, ধরো তোমাকে আমি দিলাম 10 টাকা ভাইয়া, তুমি 10 টাকারে খরচ করে ফেলছো, 8 টাকা করে ফেলছো, তাহলে তো একই রকম থাকলো না, তাই না? যদিও এখন 10 টাকার কোনো ভ্যালু নাই। যাই হোক ভাইয়া তোমাদের সামনে আসলে অনেক বেশি গিফট দিবে ইনশাল্লাহ, টেনশনে কিছু নাই। দেখো তাহলে এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমাদের রাশি। ওকে, তাহলে এই রাশিটাকে আমি কি করব, দেখো তো এর জায়গায় বি, বি এর জায়গায় কি সি, সি এর জায়গায় কি ভাইয়া এ, এইভাবে ইন্টারচেঞ্জ করি, একটু করে দেখি তো কি হয়। তাহলে এর জায়গায় বি, তাহলে বি এর উপর পাওয়ার তো চেঞ্জ করা যাবে না, পাওয়ার যা আছে তাই থাকবে, হ্যাঁ। প্লাস বি এর জায়গায় আসবে কি ভাইয়া সি, সি কিউব, সি এর জায়গায় কি আসবে ভাইয়া এ, এ কিউব। এখন তুমি আমারে বলো এই পুরো রাশিটা এ কি আগের মতো আছে কিনা? যদি থাকে তাহলে এটা চক্রক্রমিকের কনসেপ্ট, এবং তারা এই রাশিটা কি হবে, চক্রক্রমিক রাশি হবে। কথা কি বুঝতে পারছি? এবং তোমারে বলে রাখি এই কোশ্চেনটা এমসিকিউ এর পাশাপাশি তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে। কি আসবে কিভাবে জানো? তোমার ধরো এই রাশিটাই দিবে, দিয়ে বলবে যে এটা চক্রক্রমিক কি না, চক্রক্রমিক কি না সেটা তুমি প্রমাণ করে দেখাও। বা তোমারে বলবে এরকম একটা রাশি দিবে, দিয়ে তোমারে বলবে এ প্রতিসম নাকি চক্রক্রমিক, ধরো এরকমও কোশ্চেন দিতে পারে যে প্রতিসম নাকি চক্রক্রমিক। তাহলে তোমার কি করতে হবে, দুইটা টেস্টই করতে হবে। তোমার কি করতে হবে ভাইয়া, চক্রক্রমিকেরও টেস্ট তুমি করবা, তুমি ভাইয়া প্রতিসমরও টেস্ট করবা, করে দেখবা যে চক্রক্রমিক যদি হয় চক্রক্রমিক, সে যদি প্রতিসম হয় প্রতিসম, একসাথে দুইটাও হইতে পারে কিন্তু, হ্যাঁ। এরকম একটা আমরা এক্সাম্পল এখানে দেখবো, হ্যাঁ। ওকে, আশা করছি চক্রক্রমিকে তোমাদের আর কোনো প্রকার প্রবলেম থাকার কথা না। তাহলে চক্রক্রমিক কিভাবে, এই যে 3টা আমাদের কি থাকবে, চলক থাকবে, এদের মধ্যে আমরা এইভাবে কি করবো ভাইয়া, ইন্টারচেঞ্জ করে দিব, হ্যাঁ। এভাবে চেঞ্জ করার পরেও যদি রাশিটা কি থাকে আগের মতোই থাকে, তাহলে এখানে চলক থাকছে কয়টা, মনে রাখো এখানে চলক থাকছে 3টা, এবং 3টাই চলক সবসময় থাকবে, হ্যাঁ। ওকে, আশা করছি এখানে তোমাদের কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা নয়। এবার আসো আমরা একটা এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পলটা দিয়ে যে একটু আগে কোশ্চেন বললাম না যে এটা কি চক্রক্রমিক, এটা কি চক্রক্রমিক হবে নাকি প্রতিসম হবে, কি হবে, এটা তোমাকে যে প্রমাণ করতে বলতে পারে। সো এরকম একটা কোশ্চেন আমরা একটু দেখি। এবার ধরো ভাইয়া তোমাকে একটা এক্সাম্পল আমি দিলাম, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস ধরো জেড বাই এক্স, এরকম একটা এক্সাম্পল তোমার আমি দিলাম, দিয়ে বললাম যে তুমি দেখাও এটা চক্রক্রমিক নাকি প্রতিসম নাকি বোথ, উভয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসো তো এটাকে আমরা একটু আগে প্রতিসম টেস্ট করি, প্রতিসম। আচ্ছা, প্রতিসম টেস্ট করো, এটা তোমার বইয়ের একটা কাজে আছে, এটা প্রতিসম টেস্ট করি প্রতিসম হবে কিনা। তাহলে ধরো এখানে যেহেতু চলক এক্স ওয়াই জেড 3টা, তাহলে আমি একটা কাজ করি, এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো, তাহলে ওয়াই এর জায়গায় অবশ্যই এক্স, তুমি চাইলে অন্য কিছু করতে পারো, হ্যাঁ। এক্স এর জায়গায় তুমি জেড কে বসাইতে পারো, তাহলে জেড এর জায়গায় এক্স কে বসাইতে হবে, সিম্পল। ওয়াই এর জায়গায় জেড কে বসাও, জেড এর জায়গায় ওয়াই, তোমার যেটা ইচ্ছা। তাহলে আসো তো এখানে কি হবে, তাহলে এক্স এর জায়গায় যদি আমি ওয়াই কে বসাই, আমি ডিরেক্টলি এখানে লিখি, তাহলে ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স প্লাস, এই যে খেয়াল করো ভাইয়া অলরেডি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা ঠিক নাই। তুমি দেখো তো এই পুরো রাশিতে কোথাও কি তোমার এই ওয়াই বাই এক্স আছে? আমি কিন্তু শুধু প্রথমটা টেস্ট করছি, এখন বাকিটা লিখি না। আচ্ছা লিখো, তাহলে ওয়াই এর জায়গায় তো তোমার এক্স আসবে, তাহলে এক্স বাই নিচে কি জেড, তো আমি কোনোভাবেই চেঞ্জ করতেছি না, তাহলে জেড এক্স এর জায়গায় ওয়াই। তুমি একটু খেয়াল করো এই জিনিসটা তো তোমার এখানে কোথাও নাই, আছে? এখানে দেখো তো এই 3টা পদের মধ্যে কোথাও আছে কিনা। আবার তুমি খেয়াল করো তো ভাইয়া এই যে জেড বাই ওয়াই, সেটা কি কোথাও আছে? তাহলে এই যে রাশিটা যেটা আমি আনলাম, এটা কি আগেরটার মতো থাকলো না তো। তার মানে তুমি কোনোভাবেই বলতে পারো না এটা তাহলে কি হবে না, প্রতিসম। তাহলে তুমি বলতে পারো নয়, প্রতিসম টেস্টে সে ফেল করছে, হ্যাঁ। মেডিকেল ফিটনেস টেস্ট হয় না, অনেকেই তো পাস করতে পারে না, ফেল করে, হ্যাঁ। অনেক প্রকার প্রবলেম থাকে, তাহলে এর প্রবলেম হচ্ছে মেডিকেল টেস্টে কি ফিট হইতে পারে নাই, ফেল। ওকে, এবার আসো ভাইয়া আমরা এবার কি করব, আমরা এবার চক্রক্রমিক টেস্ট করব। কি টেস্ট? এবার চক্রক্রমিক একটু টেস্ট করো, চক্রক্রমিক, হ্যাঁ। চক্রক্রমিক টেস্টটা দেখি এবার চক্রক্রমিক টেস্টে সে পাস করতে পারে কিনা, হ্যাঁ। তাহলে চেঞ্জেসটা কিভাবে হবে ভাইয়া বলো তো আমাকে একটু। চেঞ্জেসটা তোমার আসবে, তাহলে তুমি একটা কাজ করো, এক্স এর জায়গায় তুমি ওয়াই রে বসাও, তাহলে ওয়াই এর জায়গায় তুমি ভাইয়া জেড কে বসাও, আর জেড এর জায়গায় তুমি ভাইয়া কাকে, এক্স কে বসাও। বসায় দেখো ভ্যালুটা ঠিকঠাক থাকে কিনা। তাহলে খেয়াল করো এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়াই, এই ভ্যালুটাকে আমি কিন্তু ডিরেক্টলি নিয়ে আসতেছি এখানে, হ্যাঁ।
খেয়াল করো এক্স এর জায়গায় ওয়াই কে বসাইলাম, ওয়াই এর জায়গায় তাহলে জেড কে বসাবো প্লাস, খেয়াল করো ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স কে বসাবো প্লাস, খেয়াল করো জেড এর জায়গায় এক্স, তারপরে এক্স এর জায়গায় ওয়াই। একটু খেয়াল করো ভাইয়া এটা যে আমি নিয়ে আসলাম এই পুরো জিনিসটা আমার আগের রাশিটার মধ্যে আছে কিনা, খেয়াল করো এই এক্স এই ওয়াই বাই জেড দেখো। আচ্ছা প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো সবগুলো পদে কিন্তু তোমার প্লাস আছে, ইভেন এখানেও কিন্তু সবগুলো পদেই কিন্তু তোমার প্লাস, সো চিহ্ন নিয়ে কোনো প্রকার প্যারা তো আমাদের হয় না এখানে। এমন পদগুলো একটু মিলাই, ওয়াই বাই জেড দেখো এখানে ওয়াই বাই জেড আছে কিনা, আছে। এরপরে দেখো জেড বাই এক্স আছে কিনা, এই যে জেড বাই এক্স। এরপর এক্স বাই ওয়াই আছে কিনা, এই যে এক্স বাই ওয়াই। তার মানে কি বুঝলা, এই রাশিটা আমাদের চক্রক্রমিক টেস্টে পাস করছে, কি করছে পাস। তার মানে তুমি কি বলতে পারো, সে চক্রক্রমিক টেস্টে পাস করছে মানে চক্রক্রমিক রাশি। তাহলে এইখান থেকে ভাইয়া তুমি একটা কি ডিসিশন নিতে পারলা বলো তো, যে সে চক্রক্রমিক হলেই যে প্রতিসম হবে ব্যাপারটা এমন নয়। বুঝতে পারছো বিষয়টা, এরকম একটা লাইন তোমার বইয়ে লেখা আছে এবং একটু কঠিন ভাবে লেখা আছে। সো আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কি সে চক্রক্রমিক হইলেই যে প্রতিসম হবে বিষয়টা এমন নয়, ওকে, নাও হতে পারে, ওকে। আচ্ছা এবার আসো লাস্ট টপিক, সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য এবং কি ভাগশেষ উপপাদ্য। এবং এই জিনিসটা যদি আজকে তুমি বুঝে যাও তোমার অনেক কিছু এখান থেকে তুমি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। দেখো বুঝার টপিক এটাই হচ্ছে শেষ টপিক। এরপরে যে আলোচনা সেটা একেবারেই খুব সাধারণ আলোচনা, যেটা তুমি জাস্ট একবার একটু রিভিশন করলেই পারবা। সো এই জিনিসটা আগে ভালো করে একটু বুঝো, হ্যাঁ। আচ্ছা দেখো ভাই আমি এখানে কি লিখছি বলো তো, উৎপাদক উপপাদ্য এবং ভাইয়া ভাগশেষ উপপাদ্য। আমি তোমারে বলি ভাইয়া এই দুটো জিনিসে অনেকেই খুব মানে কি বলবো যে খুব কঠিন ভাবে পড়ায়, বাট এই জিনিস দুটো আসলে একই জিনিস। এই যে দেখো ভাগশেষ উপপাদ্যের সাথে উৎপাদক উপপাদ্য, আমি তোমারে বলছি শুরুতেই বললাম এরা সেম, আলাদা কিছুই না। শুধু এই কথাটা আপাতত আমার মাথায় রাখো, এই কথাটা মাথায় রেখে ক্লাসটা একটু দেখো। আমি তোমারে বলছি যে এই জিনিসটার মধ্যে একটা জিনিস যদি তুমি বুঝো তুমি অটোমেটিক আরেকটা বুঝবা। তুমি উৎপাদক উপপাদ্য যদি বুঝে যাও তুমি ভাগশেষ উপপাদ্য এমনিতেই বুঝবা, বা ভাগশেষ যদি তুমি বুঝো উৎপাদকটা তুমি এমনিতেই বুঝবা। সো তোমাকে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। শুধুমাত্র এটা পোলাপানরা জানে না যে এই মানে কোন জিনিসটা আসলে সেটাকে আমি ভাগশেষ উপপাদ্য বলবো এবং কোন জিনিসটা আসলে সেটাকে আমি উৎপাদক উপপাদ্য বলবো, এই জিনিসটা জানে না জন্যই তারা খুব বেশি প্যারা খায় এটাতে। আসো আচ্ছা আমি একটু তোমাদের সাথে একটু ভাগশেষ উপপাদ্যটাকে নিয়ে একটু আলোচনা করি, তুমি আপাতত উৎপাদক উপপাদ্য যে জিনিস বলে একটা কিছু আছে এটা ভুলে যাও, ওকে। তাহলে আসো এই ভাগশেষ উপপাদ্যটা আসলে কি। আচ্ছা এটা বোঝানোর আগে তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার আমি বললাম ভাইয়া এই 5 কে তুমি একটা কাজ করো তো, তুমি 2 দিয়ে তুমি ভাগ করো। আচ্ছা তোমরা এই ভাগশেষ কথাটা মানে তোমরা নিশ্চয়ই জানো, ভাগশেষ থাকবে কিছু একটা, তাই না। ভাগশেষ মানে অবশিষ্ট একটা অংশ থাকবে, যেটাকে আমরা ভাগশেষ হিসেবে জেনে আসছি, তাই না। সেই ছোটবেলায়, তাই না, 3, 4, 5-এও আমরা এই ভাগশেষের ম্যাথ করে আসছি, তাই না। সো এই ভাগশেষ কিন্তু সেই ভাগশেষই, হ্যাঁ। আচ্ছা এটা আলাদা কিছু না, শুধুমাত্র একটু ক্লাস তোমার একটু বড় ক্লাস একটু উঠছো, স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়েছে, এর মানে এই না যে আগে যে ভাগশেষকে তুমি যে হিসেবে জানছো সেটা আসলে ভুল জানছো, ব্যাপারটা মোটেই এমন না, ওকে। আচ্ছা এবার দেখো তাহলে 2, আমি 5-কে যদি 2 দিয়ে ভাগ করি, আমরা তুমি বলো এটাকে ভাগ করলে কত হবে, এটারে 2 বার যায় তাহলে 4 আসবে, এই যে শেষে আসলো 1, খেয়াল করো কত আসছে 1 আসছে না। তার মানে ভাইয়া তুমি আমারে বলো এখানকার ভাগশেষটা কত, তুমি আমার একটু বলো এখানকার ভাগশেষ কত, বুঝো ব্যাপারটা, এখানে ভাগশেষ কত 1 কি আমি ভাগশেষ বলছি, ওকে। এবার ধরো আমি এইখানেও তোমাকে একটু লিখি এই জিনিসটা। ধরো আমি এবার ধরো 6-কে একটু তোমার আমি ভাগ করতে বললাম যে 2 দিয়ে তুমি একটু ভাগ করো, তাহলে কি করবা তুমি, তাহলে এটারে 3 বার গেলে হচ্ছে 6 হয়, এখানে ভাগশেষ কত 0। তুমি একটু খেয়াল করো, খুব মনোযোগ দাও, আমার এখানে ভাগশেষ কত, দুটাতে কিন্তু আমার ভাগশেষ আসছে, ব্যাপারটা বুঝো। কিন্তু আমার এখানেও ভাগশেষ আছে, আমার এখানেও কিন্তু ভাগশেষ আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ভাগশেষ আর এই ভাগশেষের সাথে মেইন পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে খেয়াল করো ভাইয়া, যখন ভাগশেষ আমাদের 0 আসে তখন আমরা বলি এটা নিঃশেষে বিভাজ্য, মানে এর ভাগশেষ থাকবে না। এই 0 আসতে জন্য আমরা কি বলি, ভাগশেষ থাকবে না। আচ্ছা যখন থাকে না তখন এই যে যাকে দিয়ে আমি যাকে ভাগ করছি, খেয়াল করো 2-কে দিয়ে আমি কাকে ভাগ করছি ভাইয়া 6-কে, তখন আমি কি বলি বলতো, যখন আমার ভাগশেষ কি আসছে, ভাগশেষ যখন আমার 0 আসছে, কত ভাগশেষ যখন আমার 0 আসছে তখন আমি কি বলি, এই যে যাকে দিয়ে মানে 2 দিয়ে যে আমি 6-কে ভাগ করলাম, তখন আমি এই 2-কে 6-এর কি বলি ভাইয়া, একটি উৎপাদ বলি না বা উৎপাদক বলি না, উৎপাদক কি বলি, উৎপাদক বলি কিনা, এই জিনিসটা কিন্তু তোমরা আসলে জানো, উৎপাদক বলি তো অবশ্যই বলি, হ্যাঁ। আচ্ছা তাহলে এইখানে আমাকে বলো তো এখন এই 2-কে একটু খেয়াল করো, আমি কি এই 2-কে কি চাইলে 5-এর উৎপাদক বলতে পারবো, বলতে পারবো না তো,
কারণ এখানে তো নিঃশেষে আমার বিভাজ্য হয় নাই, আমার শেষে কত 1, এখানে আসছে 0। তার মানে এই মেকানিজমটাই তুমি আগে একটু মাথায় রাখো, যে যখন আমার ভাগশেষ 0 হচ্ছে তখন সেই কনসেপ্টটাই হচ্ছে আমাদের কি ভাইয়া উৎপাদক উপপাদ্যের কনসেপ্ট। আর যখন ভাগশেষ 0 না, অন্য কিছু কি, এখানে প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, এনিথিং ইউজ, এই পৃথিবীতে যত মান আছে, এখানে সকল মান তোমার আসতে পারে যদি থাকে এক্সেপ্ট 0। কি বললাম? এক্সেপ্ট 0। তোমার যদি ভাগশেষের জায়গায় 0 ছাড়া অন্য কিছু আসে তাহলে সেটারই তুমি বলবা ভাগশেষ উপপাদ্য। এইটুকু কি ক্লিয়ার? যদি এটুকু ক্লিয়ার হয় এবার আসো একটা আমরা এবার বহুপদী দিয়ে একটু দেখি। ধরো তোমার আমি বললাম পি অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা একটা বহুপদী আমি তোমারে বললাম, ঠিক আছে? এখন ধরো এই বহুপদীটা তোমার আমি বললাম যে এতকে তুমি একটা কাজ করো তো x মাইনাস 4, ধরো আমি তোমার এইভাবে বললাম x মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ ধরো কত, হ্যাঁ ভাগ করলে ভাগশেষ কত শেষে আর লিখলাম না। তাহলে ভাগশেষটা যদি তুমি বের করতে চাও তাহলে এই যে ধরো তোমরা ক্লাস 7 এর মধ্যে এই ভাগ এগুলো শিখে আসছো, আচ্ছা সেভাবে যদি আমি ভাগ করি, ধরো এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটারে যদি আমি ভাইয়া ধরো এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করি, ঠিক আগে যেভাবে তুমি ভাগটা শিখছো সেভাবে একটু ভাগ করো তো। ধরো আমি এই প্রথমে এক্স মাইনাস 4 এর সাথে একটু আমি এই প্রথম পদটারে আগে একটু চিন্তা করি, তাহলে এই এক্স এর সাথে আগে একটু প্রথম পদ যেটা আছে এক্স স্কোয়ার, তুমি আমারে বলো এই এক্স এর সাথে কত গুণ করলে আমার এক্স স্কোয়ার মিলবে? এক্স, তাহলে এই এক্স এ তো এখানে লিখবো নাকি? আচ্ছা লিখলাম, তাহলে এখানে কি আসতেছে এক্স আর এক্স কে গুণ করে এখন লিখো এখানে এক্স স্কোয়ার, আর এক্স এর সাথে মাইনাস 4 কে গুণ করে হচ্ছে মাইনাস 4x, তাহলে যে পদ সমজাতীয় পদের নিচে নিচে লিখলাম। এবার কি করতে হয় ভাইয়া বলো তো, দ্বিতীয় রাশিটার চিহ্নগুলো আমার কিন্তু পরিবর্তন করতে হয়। ওকে আমি পরিবর্তন করলাম, আচ্ছা পরিবর্তন করে এই চিহ্নই কিন্তু এখন কিন্তু এই দ্বিতীয় তোমার যে নিচে যে রাশিটা আছে এটার কিন্তু চিহ্ন কিন্তু এখন নিচের গুলা, হ্যাঁ তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার কাটা গেল। এখানে যদি খেয়াল করো এখানে মাইনাস এক্স থাকবে কারণ নিচে হচ্ছে প্লাস 4x উপরে মাইনাস 5x, এখানে কত প্লাস 6। ওকে এবার আসো এখানে আরো ভাগ করা যায় কিনা বা এখানে আরো কোনো ক্যালকুলেশন করা যায় কিনা, আবার চিন্তা করো। এইখানে তোমার এক্স আছে, এই এক্স কে আমি কত দিয়ে গুণ করলে এখানে মাইনাস এক্স মিলবে? তুমি বলবা -1 দিয়ে, তাহলে এখানে তুমি -1 লিখো, তাহলে -1 এর সাথে এক্স কে গুণ করলে মাইনাস এক্স হবে, আর -1 এর সাথে প্লাস 4 কে গুণ করলে হচ্ছে মাইনাস মিলে প্লাস, তাই তো? এরকম আবার চিহ্ন পরিবর্তন করো, তাহলে কি হচ্ছে এটা কাটা যাচ্ছে, এখানে শেষে কি থাকে দেখো তো আমাকে বলো, 2 থাকে, কত 2। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে 2 থাকলো, তাহলে একটু আগে তো তোমাকে আমি ভাগশেষের কনসেপ্টটা বললাম, তাহলে আমাকে তুমি বলো এই যে তোমাকে একটু আগে আমি যে ভাগশেষের কনসেপ্ট বলছি, তাহলে এই ভাগশেষের কনসেপ্ট কি ভাইয়া? এইখানে ভাগশেষ কত 0 না তো অন্য কিছু, তাহলে যখনই ভাগশেষ 0 না অন্য কিছু আসবে এক্সেপ্ট 0, আবারও বলছি ভাগশেষটা যখন 0 ছাড়া অন্য কিছু আসবে তখনই সেই কনসেপ্টটা হচ্ছে কি ভাগশেষ উপপাদ্যের মধ্যেই পড়বে। এবং এই উপপাদ্যটা কি বলছে আমি একটু পরে বলছি। ওকে এবার আসো, এখন কথা হলো যে এই জিনিসটা ভাইয়া এটা তো আদিম কালের একটা জিনিস, তাই না? এটা এই যে প্রসেসটা কি একটা আদিম কালের একটা প্রসেস না? আমি এই প্রসেস কি এখনো ফলো করব না? একটু স্ট্যান্ডার্ড হয়েছে না এখন? এই যে স্ট্যান্ডার্ড হওয়ার কারণে আমরা কি করব, এসএসসি লেভেল বা 9-10 লেভেল যেটাই তুমি বলো সেই স্ট্যান্ডার্ডে আমরা একটা নতুন কনসেপ্ট পাইছি, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এইখানে ভাইয়া তোমার খেয়াল করো এখানে ভাগশেষ কত আসছে 2 না? আচ্ছা আমি একটু লিখে রাখলাম এখানে ভাগশেষ কত আসছে, আমাকে বলো ভাগশেষ আসছে কত 2 না? এখন ধরো আমি এমন একটা প্রসেস যদি ফলো করতে পারি যেই প্রসেসে আমার ভাগশেষ যা তাই আসবে, কিন্তু সেই প্রসেসটা ইজিয়ার, তাহলে আমি কেন সেটা ফলো করব না? অবশ্যই ফলো করব। আসো এখন এই ভাগশেষ উপপাদ্যের যে কনসেপ্ট তোমার বইয়ে বলছে সেই কনসেপ্টটা আমি একটু লিখি। কি বলছে তোমাকে জানো? তোমাকে বলছে যে যদি পি অফ এক্স একটা বহুপদী হয়, খেয়াল করো আমি কথাগুলো বলছি, পি অফ এক্স যদি তোমার একটা বহুপদী হয় এবং সেই বহুপদীকে যদি তুমি ভাগ করো x মাইনাস 4 দিয়ে, কি দিয়ে? x মাইনাস 4 দিয়ে, তাহলে এর ভাগশেষ হবে, খেয়াল করো একটু মনোযোগ দিয়ে, ভাগশেষ হবে কি বলতে জানো? পি অফ, খেয়াল করো ভাগশেষ হবে কত হবে? পি অফ, এই যে খেয়াল করো তোমার বহুপদীটা কোন চলকের? এক্স চলকের। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, এক্স চলক ছাড়া এখানে বাকি যা কিছু আছে সবকিছু কিন্তু আমাদের কি বলতো আমাদের চলকের বাইরে চিন্তা করতে হবে, কারণ এইখানে
এই এই বক্সের মধ্যে শুধু যে আছে সে শুধু এখানে চলক হিসেবে কাজ করবে। আর পুরো ম্যাথের মধ্যে আমাদের যা কিছু আছে এদের কাউকেই, ধরো এখন এক্স এর জায়গায় এখানে যদি ধরো পুরো ম্যাথে আমার ওয়াই চলে আসতো, ধরো এখানে যদি আমার কোথাও ওয়াই আসতো, আমি কিন্তু ওয়াইকে ভাইয়া চলক ধরতে পারতাম না, কারণ এইখানে আমাদের চলকটাকে মেনশন করেই দিছে। এইটুকু আবার মাথায় রেখো, ঠিক আছে? এবার আসো, তাহলে তোমাকে এই বহুপদীর যে উপপাদ্য, সেই উপপাদ্যের কনসেপ্ট বলছে যে যদি পি অফ এক্স একটা বহুপদী হয় এবং এই বহুপদীকে যদি তুমি কিছু একটা দিয়ে ভাগ করো, সেটা কি, ধরো এখানে এক্স মাইনাস ফোর, তো আমি একটা কাজ করি, এক্স মাইনাস ফোর না দিয়ে আমি একটা আপাতত কনস্ট্যান্ট ভ্যালু দিই। ধরো যেমন তোমার বলছে এক্স মাইনাস এ দ্বারা তুমি ভাগ করছো, কি দিয়ে? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছো, তাহলে এর ভাগশেষ হবে পি অফ এ। কি হবে? পি অফ এ, পি অফ এ এর মান, এইভাবে একটু লিখো, পি অফ এ এর মান। তাহলে পি অফ এ থেকে তুমি যা পাবা, তার মানে কি, এই এক্স এর জায়গায় ভাইয়া তোমাকে কি নিতে হবে? এ নিতে হবে। এ কোথায়? এই যে এ, খেয়াল করছো? তার মানে খেয়াল করো, তুমি এই পি অফ এক্স বহুপদীটাকে কাকে দিয়ে ভাগ করছো? এক্স মাইনাস এ দিয়ে। তোমার উপপাদ্যের লাইন বলতেছে যে এইখানে তোমার আসলে অ্যাকচুয়ালি ভাগশেষটা হবে পি অফ এ এর মান। তাহলে আমি এইটাকে যদি একটু এখানে কানেক্ট করি, তাহলে আমার পি অফ এক্স এর বহুপদীটা কি বলতো? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখন তোমার বলছে এটা তুমি ভাগ করছো কি দিয়ে ভাইয়া? এক্স মাইনাস ফোর দিয়ে। এক্স মাইনাস কি? ফোর দিয়ে। তাহলে এই এক্সটাকে, খুব মনোযোগ দাও এই জায়গাটা, এক্সটাকে তোমার রিপ্লেস করতে হবে কি দিয়ে বলতো? এইখানে এক্স এর সাথে যে মানগুলো আছে, আচ্ছা অনেক সময় তোমাদের এই মানগুলো বের করতে খুব বেশি প্যারা হয়, আমি একটু সহজ করে দিই। ধরো যাকে দিয়ে ভাগ করতে বলবে, তুমি মানে বুঝতে পারতেছো না, তুমি হয়তো বা বুঝতে পারতেছো না কোনটা, যে এই এক্স এর জায়গায়, খেয়াল করো, এই এক্স এর জায়গায় আসলে আমি কত মান বসাবো, মানে এই এক্সটাকে আমি কত দিয়ে রিপ্লেস করব, তাহলে আমার এখান থেকে ভাগশেষটা আসবে। এটা যারা বুঝতে পারো না তাদের জন্য বলি, তোমাকে যাকে দিয়ে ভাগ করতে বলবে, তুমি র্যান্ডমলি এটা তোমার নিজের ক্যালকুলেশন, এটা বই মানে খাতায় দেখানো যাবে না, হ্যাঁ, সেটা ইকুয়াল তুমি জিরো বলবা, বলে এখান থেকে শুধু এক্স এর মান বের করো। তাহলে এক্স ইকুয়াল কত ভাইয়া? ফোর। এক্স ইকুয়াল কত? ফোর। তাহলে তুমি কি করবা? এই পি অফ এক্স কে তাহলে তুমি ফোর দিয়ে রিপ্লেস করো। দেখো তো তুমি ফোর বসাও, ফোর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস সিক্স, একটু খেয়াল করো কত, 16 মাইনাস 20 প্লাস সিক্স, দেখো তো কত আসে এখানে? 22 মাইনাস 20, একটু খেয়াল করো ভাই, এখানে কত আসে? 2। তুমি খেয়াল করছো? দেখো তো আগে আমাদের এই যে ভাগশেষ কত আসছে, একটু দেখো, আগে আমাদের এই প্রসেসে ভাগশেষ কত আসছে ভাইয়া? 2। এখানে দেখো তো ইভেন এই ক্যালকুলেশন করে আমাদের ভাগশেষ কত আসছে? 2। ইভেন তুমি খেয়াল করো এই যে প্রসেসটা, এটা আমার কয় লাইনে শেষ হয়েছে দেখো তো? মাত্র 2-3 লাইনে শেষ না? তাহলে তুমি আমাকে বলো, আমি কি আগের যে গতানুগতিক নিয়ম, যেটাকে তুমি বলতে পারো যে আগের নিয়মটা হচ্ছে কি অ্যানালগ, আগেরটা কি অ্যানালগ, আর এটা কি ভাইয়া ডিজিটাল, সো তুমি ডিজিটালটাকে ইউজ করবে না? অবশ্যই তো ডিজিটালটাকে ইউজ করা উচিত, তাই না? আচ্ছা এখানে তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এক্সাম্পলটা কিভাবে দিই? আচ্ছা ধরো তোমাকে এবার আমি আরেকটা কোশ্চেন দিলাম এরকম, যে কোন একটা বহুপদী তোমার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি পি অফ ওয়াই এর একটা বহুপদী তোমার এখানে ধরো কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে তোমারে বললাম যে এই বহুপদীটা তুমি এবার ভাগ করো, কি দিয়ে ভাগ করো? ধরো তোমার আমি বলছি 2x প্লাস 1 দিয়ে ভাগ করছি, তাহলে এর ভাগশেষটা কত হবে? তুমি খেয়াল করো এখানে বহুপদী যে কোনো কিছুই থাকতে পারে, তাহলে তোমার আসলে এক্স্যাক্টলি এই মানটা না, তোমার কাছ থেকে আমি জানতে চাচ্ছি এই যে পি অফ এটা কত, তাহলে ওই মানটা তুমি বসাইলে তো তুমি কি পাবা? ভাগশেষটা অ্যাবসলিউটলি পাবা না? আচ্ছা তাহলে এখন দেখো এই ওয়াইটাকে, আচ্ছা এটা ওয়াই হবে, হ্যাঁ এটা ওয়াই, যেহেতু চলক হচ্ছে আমাদের কি ওয়াই, তাহলে এটা ওয়াই, এখানে 2y প্লাস 1, ওকে। আচ্ছা এখন তুমি আমাকে বলো তাহলে এই ওয়াইটাকে আমি আসলে কি দিয়ে এখানে রিপ্লেস করব? ওয়াই এর ভ্যালুটা কি হবে? যারা বুঝতে পারতেছো না তাদের জন্য তো ট্রিক আমি শিখাইছি, কাকে দিয়ে ভাগ করতে বলছে? 2y প্লাস 1, তাহলে যাকে দিয়ে ভাগ করতে বলবে তাকে ইকুয়াল তুমি র্যান্ডমলি 0 লিখে ফেলবা, কি লিখবা? 0। এখান থেকে তুমি চলকের মান বের করো, তাহলে 2y ইকুয়াল তোমার অবশ্যই হবে -1, তাহলে এখান থেকে y ইকুয়াল কত হবে ভাইয়া বলো তো? -হাফ। কত হবে? -হাফ। তার মানে তোমার অ্যাকচুয়ালি এই পি অফ ওয়াই এর জায়গায় যদি তুমি পি অফ -হাফ বসাও, তাহলে এইটাই হবে এই যে এখানে যে বহুপদীটা দেয়া থাকবে তার ভাগশেষ। কথা কি বুঝাইতে পারছি? সিম্পল না জিনিসটা? একদম সিম্পল। আশা করছি এটা যারা তোমরা মনোযোগ দিয়ে দেখছো তাদের কাছে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার। তাহলে যখনই আমাদের শেষের দিকে কোনো মান অবশিষ্ট থাকবে এক্সেপ্ট 0, 0 ছাড়া অন্য কোনো মান, তখনই সেটাকে আমরা বলছি কিন্তু কি ভাগশেষ উপপাদ্যের কনসেপ্ট, এবং সেই উপপাদ্যের লাইনটাও একটু আগে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার ধরো আমরা ওই সেম জিনিসটাকে যদি এখানেও অ্যাপ্লাই করি, ধরো আমার বহুপদী হচ্ছে পি অফ এক্স, ওইটাই নিলাম, পি অফ এক্স ইকুয়াল ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা হচ্ছে বহুপদী। তাহলে এতকে আমি এবার তোমারে বললাম যে এক্স মাইনাস 2 দ্বারা এই সেম কোশ্চেনে তোমাকে এখানে লিখলাম 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? করলে সেম কোশ্চেনই তোমাকে এখানে আমি বলছি। তাহলে ভাইয়া তুমি যে কনসেপ্টটা এখানে শিখে আসলা সেই কনসেপ্টটা তুমি এখানে অ্যাপ্লাই করো। কাকে দিয়ে ভাগ করতে বলছি ভাইয়া?
যাকে দিয়ে ভাগ করতে বলছে তার সাথে আমাদের কাজ, সেটা কি? কারণ এই এখানে যে এক্স আছে, এই যে পি অফ এক্স, সেই এক্স এর জায়গায় তো আমাকে এখানে কিছু একটা দিয়ে রিপ্লেস করতে হবে, কোনো একটা মান লিখতে হবে, সেটা আমি কোথা থেকে পাবো? যাকে দিয়ে ভাগ করতে হবে তার থেকেই পাবো। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে ভাইয়া? এক্স মাইনাস টু। যাদের বুঝতে প্রবলেম যে এখানে আমি অ্যাকচুয়ালি এই এক্সটাকে রিপ্লেস করে এখানে আসলে কত বসাবো, তাদের জন্য বলছি। তাহলে এই এক্স মাইনাস টু, এই এক্স মাইনাস টু ইকুয়াল এটারে কত বলতে বলছি? জিরো। জিরো বলার পর এখান থেকে তুমি এক্স এর মান বের করো, তাহলে এক্স ইকুয়াল কত ভাইয়া? টু। আচ্ছা, তার মানে বুঝলাম যে এক্স এর জায়গায় কত বসাইতে হবে? টু। আচ্ছা, এফ অফ এই পি অফ, তাহলে এখানে আমি টু দিলাম। ওকে, ইকুয়াল, এবার আসো, তাহলে এক্স এর জায়গায় যদি টু বসাই তাহলে টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস কত? সিক্স। তাহলে দেখো তো কত আসে, এটা হচ্ছে ফোর মাইনাস টেন প্লাস সিক্স। একটু খেয়াল করো, এটা কত? এই যে টেন মাইনাস টেন ইকুয়াল কত ভাইয়া? জিরো। এই যে খেয়াল করো, যেই কনসেপ্টটা তোমাকে আমি একটু আগে বলছি যে এখানেও তোমার ভাইয়া ভাগশেষ আসছে, এবং দেখো ওই সেম প্রসেসটা যেখানে আমরা এখানে যেটা অ্যাপ্লাই করছি, এই সেম প্রসেসটা খেয়াল করো তো এখানে আমরা অ্যাপ্লাই করলাম কিনা? একই জিনিস না? একই জিনিস অ্যাপ্লাই করছি, বাট তুমি খেয়াল করো শুধু চেঞ্জ হচ্ছে এই লাস্টের লাইনটাতে, পার্থক্যটা হচ্ছে কোথায়? লাস্ট লাইনটাতে। এখানে তোমার ভাগশেষ কত আসছে? জিরো। যখন তোমার ভাগশেষ জিরো আসবে, ওই যে কনসেপ্ট তোমারে বললাম যে সিক্সকে তুমি টু দিয়ে যখন ভাগ করবা তাহলে তোমার কত আসবে? ভাগশেষ জিরো। তাহলে এই টুটাকে তুমি অবশ্যই তখন সিক্সের একটা উৎপাদক বলতে পারবা। তার মানে যখনই তোমার ভাগশেষ ভাইয়া জিরো আসবে, তাহলে যাকে দিয়ে ভাগ করতেছো, কাকে দিয়ে ভাগ করছো বলো তো? এই এক্স মাইনাস টু দিয়ে। কাকে ভাগ করছো? পি অফ এক্স কে। তাহলে তুমি এই এক্স মাইনাস টু দিয়ে যেহেতু এটারে ভাগ করে ভাগশেষ কত পাইলা? জিরো পাইলা। তাহলে আমারে বলো তুমি এই এক্স মাইনাস টু কে এই পি অফ এক্স এর একটা উৎপাদক বলতে পারবা কিনা? এটা কিন্তু তোমাদের ক্রিয়েটিভে কাজে লাগবে, এবং এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। কি একটু আগে বলছিলাম না যে এই দুইটা জিনিস একই জিনিস, একই কনসেপ্ট, কিন্তু পোলাপান এই দুইটারে আলাদা আলাদাভাবে পড়ে। সো তার দরকার আছে। আশা করছি এই জিনিসটা যারা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে ক্লাস করছো তাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা, ওকে, তাহলে দেখো এই যে লাস্ট পার্ট, হ্যাঁ, এটা দিয়ে শুধু আমরা কি জানবো? একটা সূত্র জানবো আর একটা অনুসিদ্ধান্ত জানবো। কেন জানবো? বিকজ এটা দিয়ে খুবই ইম্পর্টেন্ট দুটা কোশ্চেন তোমাদের অনুশীলনীতে আছে। হ্যাঁ, সো এটা দিয়ে যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো অনুশীলনীতে আছে, সো এই জিনিসটা তো তোমাদের খুব ভালো করে জানা দরকার, তাই না? আচ্ছা দেখো, এটা দিয়ে যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা জানবো এবং অনুসিদ্ধান্তটা জানবো, বিকজ দুইটাই আমাদের কাজে লাগবে। তাহলে সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি, তোমরা সূত্রটা অনেকেই জানো, ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ওকে, এটা হচ্ছে তোমাদের সূত্র। ওকে, আচ্ছা, অনুসিদ্ধান্তটা কি? সামনের অংশটুকু অনেকটা একই রকম, হাফ একটা শুধু এসে এখানে গুণ হবে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, এইখানে তোমার একটা সেকেন্ড ব্র্যাকেট তোমরা ইউজ করতে পারো। কেন ইউজ করবা? কারণ এইখানে হচ্ছে এ মাইনাস বি এর উপর এরকম আসবে হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর উপরে হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর উপরে হোল স্কোয়ার। ওকে, এই হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে সূত্র আর অনুসিদ্ধান্ত আমরা জানলাম, এইগুলার ইউজ করেই তোমার বইয়ের মধ্যে আরেকটা অনুসিদ্ধান্ত দিছে, এটা এমসিকিউতে তোমার আসতে পারে। এই যে দেখো, খেয়াল করো, এখানে আমি একটু তোমাদের এমসিকিউ এর সুবিধার জন্য এটা একটু লিখে রাখছি, একটু খেয়াল করো ভাইয়া। তুমি আগে যে সূত্র আর অনুসিদ্ধান্ত তোমার আমি বললাম, এই দুটো যদি তোমার ঠিকঠাক মনে থাকে বা মাথায় থাকে, তাহলে তুমি দেখো এই জিনিসটা তোমার আর এক্সট্রা ভাবে পড়তে হবে না। শুধু একটু খেয়াল করো, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? জিরো। তাহলে তোমার বলছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি জিরো হয় তবে এটা ইকুয়াল এত। আচ্ছা, একটু খেয়াল করো তো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো না? আগে স্লাইডে একটু যাই, দেখো তোমারে ভাইয়া বলেই দিচ্ছে কার মান জিরো, তোমারে বলছে এইটার মান জিরো। আমারে বলো এইটার সাথে কি এই অংশটুকু তোমার গুণ অবস্থায় আছে? তাহলে এর মান যদি জিরো হয় তাহলে এইখানকার পুরো যে মানটা আছে এটা কি জিরো হয়ে যাবে না? তাহলে যদি জিরো হয় তাহলে এটা ইকুয়াল কি বলো তো? আমরা তো এটার জন্য এটা লিখছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। তাহলে আমারে বলো এই পুরো মানটা, খেয়াল করো, এই পুরো মানটা যদি ভাইয়া জিরো হয়ে যায় তাহলে এটা ইকুয়াল আমরা এখানে যদি জিরো বলি, তাহলে খেয়াল করো তো এখান থেকে কি পাচ্ছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ইকুয়াল আমরা থ্রি এ বি সি বলতে পারবো, যেটা তোমার এখানে এই দেখো অনুসিদ্ধান্ত আকারে তোমার এখানে দেখাইছে। সো এই যে দেখো, এটার কি আলাদাভাবে মুখস্থ করার দরকার আছে? একবারে সিমিলার ওয়ে, এই অনুসিদ্ধান্ত সাতও একই, বাট এটা দিয়ে আমরা একটা প্রমাণও দেখব। আমাদের কিন্তু বইয়ের মধ্যে অনুশীলনীতে এরকম টাইপের একটা প্রমাণ আছে, আমরা সেটাও দেখবো। এটা দিয়ে বোর্ডে বেশ কয়েকবার কোশ্চেনও আসছে। এই তো, সো আশা করছি এই চ্যাপ্টারের যতগুলো বেসিক ছিল সবগুলো আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, এবং আশা করছি এই ক্লাসটা করলে তোমাদের বেসিক নিয়ে আর কোনো প্রকার ইস্যু থাকবে না ইনশাআল্লাহ। এবং আংশিক ভগ্নাংশ নামে তোমাদের বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ, তুমি বলতে পারো যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আংশিক ভগ্নাংশ, তাই না? এবং এটা থেকে প্রতিবার বোর্ডে কোশ্চেন আসে। যেহেতু প্রতিবার বোর্ডে কোশ্চেন আসে এবং তোমাদের কিন্তু এই আংশিক ভগ্নাংশে অনেক ফোবিয়া আছে, সো তোমাদের কথা ভেবেই আংশিক ভগ্নাংশের উপরে শুধু আমার একটা ক্লাস থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং
এই সামনের 1 মাস খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করো, তবেই তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাটাকে সহজ করে নিতে পারবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।